আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে। মীর শাহাদাত হোসেন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিভাবে কি করব? আচ্ছা, বেটার হচ্ছে কি এটা প্রিভিয়াস কোশ্চেন গুলোই এনাফ। হ্যাঁ, এজন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়লেই এনাফ ইনশাল্লাহ। বেশি প্যারেশানি নিতে হবে না। জুমে নাই কেন? আচ্ছা, জুমে চলে আসছে। জুমে আছে তো, জুমে যুক্ত হয়ে যান। গতকালকে আসলে নেটের প্রবলেমের কারণে হুট করে আমাদের লাইভটা কেটে গিয়েছিল। হুট করে আমাদের লাইভটা একটু কেটে গিয়েছিল আর কি। আচ্ছা, আজকে সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই যুক্ত হয়ে গেছেন তাহলে আমরা আর খুব বেশি কথা না বাড়াই আমাদের মূল আলোচনায় চলে যাই ইনশাল্লাহ। একদম ফ্রেশ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা শুরু করে দিই। হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখেছিলাম লেকচার 17, না 17 না 16 দেখলাম আমরা। 16 দেখেছিলাম। হ্যাঁ, আমাদের আজকে হচ্ছে লেকচার 17। আজ 18 বলতেছে কেন? ওই কি বলে পাবলিক ভয়েস চেঞ্জিং ছিল 16। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে 18 নাম্বার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে 18 হবে। ধন্যবাদ। লেকচার 18 তাই না? ন্যারেশনের পার্ট 2। আচ্ছা, গত ক্লাসে আমরা যা দেখছিলাম জাস্ট হালকা করে একটু বলে শুরু করি আর কি। ক্লাস শুরু করেন স্যার। স্যার কোন বিষয়ে প্রিভিয়াস প্রশ্ন পড়বো? আচ্ছা, আরেকবার বলি, যারা পরযুক্ত হয়েছেন আরেকবার বলি। এক ভাই প্রশ্ন করলো, মীর শাহাদাত হোসেন, যে স্যার মুখস্থ অংশগুলো অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সাথে আরো কিছু বাদ দিচ্ছেন আর কি, সেটা হচ্ছে প্রবাদ বাক্য, মুখস্থ আইটেম যেগুলো আছে আর কি, এগুলো কোথা থেকে পড়বো? এগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই হবে, কারণ এগুলোর সংখ্যা এত বেশি, বুঝছেন? আপনি এটা এক জীবনে মুখস্থ করে শেষ করতে পারবেন না। সো বেটার হচ্ছে গিয়ে প্রিভিয়াস এক্সামে যেগুলো আসছে এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লেকচার 18-এ চলে আসছি। আমরা যে বিষয়গুলো গতকালকে আলোচনা করছিলাম আরেকবার একটু বলে নেই, যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি যেই টাইপের সেন্টেন্সই ডিরেক্ট স্পিচে পাই না কেন, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে আমরা সবসময় অ্যাসার্টিভ বানাই। আর অ্যাসার্টিভ হওয়ার শর্ত হচ্ছে গিয়ে প্রথমে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব প্লাস আদার্স, এরকম হইতে পারে স্ট্রাকচারটা, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, দেন কামস মেইন ভার্ব প্লাস আদার্স। ওকে, সাবজেক্ট আর ভার্ব পর্যন্ত থাকলেই এনাফ। এর পরের অংশটা মূলত সাবসিডারি, আপনি এটা দিতেও পারেন, না দিলেও কোনো ক্ষতি নাই। আমরা বলেছিলাম ন্যারেশন পরিবর্তন করতে গেলে তিনটা বিষয় পরিবর্তন হয়, এটা হচ্ছে পার্সন, আর একটা হলো টেন্স, তবে আমরা ফাইনাইট ভার্ব দিয়ে পড়ছিলাম। আর যেটা ছিল সেটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড বা নিয়ারার ওয়ার্ড। এরপর আমরা বলেছিলাম যে দেখেন, পার্সন যখন চেঞ্জ করবেন আপনারা একটু কষ্ট করে, জাস্ট গতকালকেটা একটু হালকা মনে করাই দিচ্ছি। হ্যাঁ, পার্সন যখন আপনারা পরিবর্তন করবেন তখন এইভাবে মাথায় রাখবেন যে এটা হলো সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ বলতে না চাইলে বলবেন 1 নাম্বার ফর্ম। এটা হলো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বা 2 নাম্বার ফর্ম। এটা হলো প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ কেস ফর্ম বা 3 নাম্বার ফর্ম। এটা রিফ্লেক্সিভ ফর্ম বা
4 নাম্বার ফর্ম, এরপর আসতেছে ডাবল পজেসিভ ফর্ম। এই হলো টোটাল 5টা ফর্ম আমরা পড়েছিলাম গতকালকে, মনে আছে তো? আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলফ, আওয়ার্স। এভাবে আমরা একটু মাথায় রাখবো, হ্যাঁ? আচ্ছা, এগুলো দেখছি আমরা গতকালকে। তারপর একটু বলে দিই, আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। দরকার নাই এত প্যারা নেয়ার, আমরা এগুলো গতকালকে শেষ করছি। তারপরে একটু মনে করা দিচ্ছি, আমরা মনে রাখবো ভি1 থাকলে ভি2 হয়, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 হয়, এম ইজ আর থাকলে ওয়াজ আর থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। আর এটা একটু ট্রিকি কোয়েশ্চেন আর কি, যদি একটা হ্যাড থাকে সেক্ষেত্রে দুটো হ্যাড হয়, আর যদি হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকে কোনো পরিবর্তন হবে না। শ্যাল থাকলে উড লিখতে হবে, অনেকে বোকামি করে আমরা শুড লিখি, শুড লিখলে ভুল হবে। উইল থাকলে উড হয়। এগুলো আপনাদের মনে আছে ইনশাল্লাহ, সমস্যা নাই। এরপর আমরা বলেছিলাম নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের ডিটেল কথা বলা হয়ে গেছে, সেটা নিয়ে আর এক্সেসিভ প্যারেশানিতে না যাই। আচ্ছা, তারপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করছিলাম। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিস সেকশনগুলো দেখেছিলাম। এখন আমরা যে জায়গাটায় চলে যাচ্ছি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা একটু আগে যেটা বলে আসলাম, আমরা একটু আগে যেটা বলে আসছি আপনাদের মনে আছে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, হোয়াট এভার দ্য ডিরেক্ট স্পিচ ইজ, ইনডিরেক্ট স্পিচ অলওয়েজ উইল বি ইন অ্যাসার্টিভ। তাহলে আপনারা আমার যেটা মাথায় এবং খাতায় রাখতে হবে, আমরা ডাইরেক্ট স্পিচে আমরা কি পাবো? ইন্টারোগেটিভ, বা ইনডাইরেক্টে গিয়ে আপনাকে আমাকে এটা যে কোনো মূল্যে অ্যাসার্টিভ করতে হবে। ঠিক আছে, এটাই সায়েন্স, আর্টস কমার্সে না যাই। ঠিক আছে, তাহলে আসেন এবার আমরা রুলগুলোরে ফলো করা শুরু করি। আচ্ছা, এবার আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমি কালকে আপনাদেরকে বলতেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আপনি ক্লাসের জন্য ওয়েট করতেছি সেই কখন থেকে, আজ ক্লাস শুরু হয়ে গেছে তো, আজকে টিউশনিতে যান নাই। আচ্ছা, ধন্যবাদ, আমাদের এলাকায় চলে আসেন, আপনাকে চা খাওয়া দিব না। আচ্ছা বাবা, তাহলে একটু খেয়াল করি আমরা। দেখেন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা দুটো ওয়েতে পেতে পারি ন্যারেশন করার সময়। এক, ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন আকারে পাইতে পারেন। ইয়েস নো কোয়েশ্চেন আকারে পেলে এটা শুরু হবে কি দিয়ে? এটা শুরু হবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ, দেন একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরে নেন আপনি বললেন উইল ইউ কল মি, তুমি কি আমাকে ডাকবে? তিনি যদি আপনাকে ডাকে তাহলে বলবে ইয়েস, যদি না ডাকে তাহলে কি বলবে? নো। তো এইখানে যে বিষয়টা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন সেটা হলো, দেখেন এইখানে আগে চলে আসছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ। আমার এটা না দেখলেও চলবে। এইবার আসেন আরেকটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। আমরা যদিও ডব্লিউএস কোয়েশ্চেন বলি, এটাকে মূলত বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ঠিক আছে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা ডব্লিউএস কোয়েশ্চেনগুলো কেমনে চিনবেন খেয়াল করেন। এইখানে প্রশ্নটা শুরু হয়েছিল কি দিয়ে? অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে যা খুশি তাই থাকুক। হ্যাঁ, তবে এইখানেও সাবজেক্টের আগে অক্সিলারি ছিল, এইখানেও সাবজেক্টের আগে অক্সিলারি থাকবে, তবে পার্থক্য হচ্ছে এইখানে একটা ডব্লিউএস ওয়ার্ড থাকবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা এটাকে ডব্লিউএস ওয়ার্ড বলি, মূলত এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড। হ্যাঁ, কোয়েশ্চেন ওয়ার্ড। এইবার আসেন আমরা এটার একটা এক্সাম্পল দিই। এই ধরনের প্রশ্নগুলো হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেওয়া যায় না। তো দেখেন এখানে আমরা বলছিলাম উইল ইউ কল মি, তুমি কি আমায় ডাকবে? এইটাই আমি এখানে বলতে পারি উইল ইউ কল মি, তুমি কি আমায় ডাকবে? এবার ধরে নেন সে বলল ইয়েস, হ্যাঁ ডাকবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এইবার দেখেন সাবজেক্ট চলে আসছে। এখন যখন ইয়েস বললো, এবার আমি তার থেকে কিছু তথ্য নিতে পারি যে তুমি আমাকে ডাকবে, কখন ডাকবে। এই কখন সময় জানতে চাইলে আমি কি লিখবো? when will you call me। আমি যদি স্থান জানতে চাই যে তুমি যে আমার ডাকবে, কোথায় ডাকবে, তখন আমি বলবো where will you call me। এবার সে বললো যে ধরে নেন মোহাম্মদপুরে ডাকবো বা মিরপুরে ডাকবো। এবার আমি জিজ্ঞেস করতে পারি ঠিক আছে বুঝলাম তুমি আমার মিরপুরে ডাকবা, তা কিভাবে ডাকবে? এবার একটা হাউ দিয়ে দেবেন, হাউ উইল ইউ কল মি। ধরেন বললো যে মোবাইলে ডাকবো। এবার আমি বলতে পারি যে ভাই সত্যি করে কত, তুমি যে আমার ডাকবে, হোয়াই, কেন ডাকবা, মতলব কি, হোয়াই উইল ইউ কল মি। তার মানে দেখেন কোয়েশ্চেন তৈরি করা আহামরি খুব রাফ অ্যান্ড টাফ কিছু না। ঠিক আছে, ইজিলি তৈরি করা যায়। জাস্ট ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করে আপনি যদি সময় জানতে চান when, কারণ জানতে চাইলে হোয়াই, প্রক্রিয়া বা পদ্ধতি জানতে চাইলে হাউ, এভাবে দিতে হবে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন এই যে এখানে ছিল উইল ইউ কল মি, এটাকে আপনি কনভার্ট করে বানাবেন ইউ উইল কল মি।
কেন কনভার্ট করলাম? কারণ আমাদেরকে অ্যাসার্টিভ বানাইতে হবে, আর অ্যাসার্টিভ হওয়ার শর্ত হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্বের সামনে থাকবে। এটারে কে পারবেন? এটাকে একটু অ্যাসার্টিভ বানাই দেন তো দেখি, কুইকলি কুইকলি অ্যাসার্টিভ বানাইতে হবে। হোয়াই উইল ইউ কল মি? এই তো সাব্বাস। হ্যাঁ, কিন্তু বাস যে পুরোটা নিতে পারলেন না মনি। জাহাঙ্গীর আলম বলতেছে হু গোজ দেয়ার। ভাই হু, হোয়াট, উইচ, এই তিনটা সাবজেক্ট হয়ে গেলে এরপর আপনাকে সরাসরি মূল ভার্ব নিতে পারবেন। হ্যাঁ, হু, হোয়াট, হুইচ, হু, হোয়াট, উইচ। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমি কিন্তু ন্যারেশন চেঞ্জ করি নাই, আমি জাস্ট ইন্টারোগেটিভটাকে, এটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা কি, এটা হলো ইন্টারোগেটিভ। আমার কাজটা কি, আমি এটারে অ্যাসার্টিভে কনভার্ট করব। তো অ্যাসার্টিভে কনভার্ট করতে গেলে হোয়াইরে আপনি তাড়ায় দিবেন, এটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হোয়াইটাকে রাখলাম। মাথায় রাখবেন হোয়াই কিন্তু কখনোই প্রশ্ন তৈরি করে না, প্রশ্ন তৈরি করার কাজ হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি আসতে হয়। এবার আমরা যে কাজটা করবো, অক্সিলারি আগে না নিয়ে পেছনে নিয়ে যাব। হোয়াই ইউ উইল কল মি, এই যে দেখেন এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। এবার অনেকে বলতে পারে ভাই এটার অর্থ কি? এটা একা একা অর্থ দিবে না, ঠিক আছে, এটা অবশ্যই একটা বাক্যের সেকেন্ড পার্ট হইতে হবে। এরপরেও যদি আপনি অর্থ জানতে চান তাহলে প্রথমটা হচ্ছে কেন তুমি আমাকে ডাকবে, আর এটা হচ্ছে বা কি জন্য তুমি আমাকে ডাকবে, আর এটা হচ্ছে যে জন্য তুমি আমাকে ডাকবে। এটা কি জন্য আর এটা যে জন্য। ঠিক আছে স্যার, সুন্দর আনসার পাইলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমাদের হারুনুর রশিদ ভাই লিখছে হোয়াই ইউ উইল কল মি। সবই ঠিক আছে হারুনুর রশিদ ভাই, কিন্তু এটা প্রশ্নবোধক দিয়ে দিচ্ছেন যে ভাইজান এটা দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে চলে আসি আমরা। এবার আপনাদের পালা। হ্যাঁ, আমি আপনাদেরকে কয়েকটা অ্যাসার্টিভ দিব, আপনারা ইন্টারোগেটিভ বানাবেন। হু আর ইউ, কুইকলি এটাকে মানে ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ বানায় দেন। 2, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? এটা এই দুটোকে আপনারা অ্যাসার্টিভে কনভার্ট করে দেন। হ্যাঁ, আচ্ছা আরেকটা 3, আর ইউ ক্রেজি? এই তিনটাকে আপনারা অ্যাসার্টিভ বানায় দিবেন কুইকলি। না আমি আমি খাবো না, খাবো না। কেন করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছেন স্যার? ঠিক আছে, আল্লাহ হাফেজ। কিছু লাগবে? আচ্ছা আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই যে মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ, থ্যাংকস আর জিলিয়ন। তাহলে দেখেন হু আর ইউ, আমি হুরে বাদ দিব, দিয়ে সাবজেক্টটা আগে নিয়ে আসবো। তাহলে হুটারে আমি সামনেই রাখলাম, বাদ দিব বলতে হু আমার ব্যাপার না আর কি। তাহলে এখানে আনবো আমরা এবার হু ইউ আর। প্রথমটা হচ্ছে তুমি কে, আর এটা হচ্ছে তুমি যে। এবার আসেন হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। তাহলে হোয়াটটা ঠিকই থাকবে, কিন্তু ইজটা আগে আনতে পারবেন না। তাহলে ইউর ফাদার্স নেম এটাকে আমরা সামনে আনবো। হোয়াট ইউর ফাদার্স নেম ইজ। ওকে, এবার আসেন আর ইউ ক্রেজি, এটা কি হয়ে গেল? ইউ আর ক্রেজি। ডান। আচ্ছা, এইবার আসেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাচ্ছি। তো এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা লিখতে পারবো আস্কড, টোল্ড, ইনকোয়ার্ড অথবা কোয়েশ্চেনড, অথবা কিছু কিছু রেয়ার কেস আছে, সব ক্ষেত্রে এগুলো কাজে আসে না। ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো। আচ্ছা, তাহলে খেয়াল করেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসেবে সেড বা টোল্ড লিখবো না আমরা। ইন্নালিল্লাহ, টোল্ড কেন আসছে? আবেগে চলে আসছিল আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এক কাজ করি, ঠিক আছে, দেখতেই পাইতেছেন আর কোনো কাজ লাগবে না, এটা আশা করি বুঝা যাইতেছে। হ্যাঁ, এইবার আসেন, আমরা যখন লিঙ্কারটাকে উঠাই দিব, মানে সরি আমরা যখন লিঙ্কার আনতে যাব, তখন ডব্লিউএস ওয়ার্ড উঠে গেলে আপনাকে এই জায়গাটাতে হয় ইফ লিখতে হবে, আর না হলে ওয়েদার। ওয়েদার না কিন্তু, হ্যাঁ, ইফ অথবা ওয়েদার। শর্ত হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার লিখতে হবে। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আচ্ছা আপনারা কেউ একজন বলেন তো ইফের বাংলা কি? সবসময় আজ লিখলে হবে না? হ্যাঁ হবে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ।
হ্যাঁ, এখানে ইফের বাংলা লিখছে, সবাই দেখছেন যদি লিখছে। বাবা এখানে একজনেরও হয় নাই, যদি বলা যাবে না। ঠিক আছে, নো, নো, নেভার। এখানে ইফের বাংলা হচ্ছে কি, ডট 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 না। মাথায় রাখবেন এই ইফ কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স নয়। এখানে ইফের বাংলা হইতেছে কি না, কি না। হ্যাঁ, এখানে ওই যদি লেখা যাবে না, যদি লিখলে ঝামেলা হবে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন। আবার যদি ডবলেস ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হয়, সেক্ষেত্রে যেই ডবলেস ওয়ার্ড আছে আমরা সেটাকে লিখবো। তাহলে আসেন আমরা একটু এই প্রশ্নটাকে সমাধান করি। দেখতে পাচ্ছি দ্য ওল্ড ম্যান, বুড়া লোকটা, দ্য ওল্ড ম্যান, এটা হলো আমাদের সাবজেক্ট। আর আমরা গতকালকেই বলছি আমরা নাউনগুলোকে প্রোনাউনে কনভার্ট করব। বুড়া মানুষ হি সেড টু মি, আমাকে বলল। এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। আপনাদের ডেফিনেটলি মনে আছে আমরা বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে পার্সন দেখতে হয়, এই যে সেকেন্ড পার্সন। বলেন তো এই সেকেন্ড পার্সনটা এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? কে বলতে পারবেন? হ্যাঁ, এটা হলো সাবজেক্টিভ ফর্ম। আল্লাহ মূল ভার্বের সামনে আছে, তো তাই এটা সাবজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা। তাহলে সাবজেক্টিভ মানে এক নাম্বার ফর্ম। মি কোন পার্সন? মি হলো ফার্স্ট পার্সন। আমরা পড়ে আসছি আই মি, ফার্স্ট পার্সনের সেকেন্ড ফর্ম। এখন অনেকে বলতে পারে স্যার এই ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম এগুলা কই পাইলেন? হ্যাঁ, এগুলো আমরা এই যে গতকালকে আলোচনা করে শেষ করছি। আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই, তাই না? আচ্ছা, সো এগুলো আমার মনে হয় আপনাদেরকে আমার আর বলতে হইতেছে না, এগুলো আমরা পারবো। আচ্ছা, এবার আসেন, এটা কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে আমার প্রথম কাজটা কি? আমার প্রথম কাজ হচ্ছে আমি এইখানে দ্য ওল্ড ম্যান আছে এতটুকু লিখবো, দ্য ওল্ড ম্যান। এবার যেহেতু সেন্টেন্সটা প্রশ্নবোধক, তাহলে আমি এখানে লিখবো আস্কড। আপনি চাইলে কোয়েশ্চেন লিখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনকোয়ার্ড লিখতে পারেন, বাট দরকার নাই। আস্কড, এই মেয়ের জায়গায় মি লিখলাম। এবার যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ বসবে, ইফ। এখন গিটুটা লাগবে কোন জায়গায়? আপনি যদি কেন্দ্রে আগে কুড বানায় দেন, তাহলে কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। ঠিক আছে, সো আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এই যে গতকালকে আমরা আপনাদেরকে এইভাবে বলেছিলাম, আই হোপ ভুলে যান নাই, আই হোপ ভুলে যান নাই। আমরা বলেছিলাম 1 2 3 এস ও এন, মনে আছে না? আমরা বলছিলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। খেয়াল করেন তো, আমরা বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, থার্ড পারসন এন, এন মানে নো চেঞ্জ। তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করেন তো, ইউ হচ্ছে সেকেন্ড পারসনের এক নাম্বার ফর্ম, তাহলে মি এর এক নাম্বার ফর্ম হলো আই। এই যে দেখেন, এটা হয়ে গেল কি আই। এবার আমরা এই জায়গাটাতে খেয়াল করি, ক্যান্ডারে আমরা এখন বানাই দেবো খুড। এখন আমরা জানি ক্যান বলেন আর কুড বলেন রাইট ফর্মস অফ ভার্বে আমরা পড়ে আসছি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে হলো হেল্প। এইবার খেয়াল করি আমরা, হ্যাঁ, এবার দেখেন মি কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি? হি। তাহলে আই মি, আই মি, আই এর সাবজেক্টিভ না অবজেক্টিভ ফর্ম দেয়া আছে, হি এর অবজেক্টিভ ফর্ম নেবেন, হিম। এইবার এখানে যদি প্রশ্নবোধক চিহ্ন দিছেন তো আপনি গেছেন, কারণ আমরা এটারে অ্যাসার্টিভ বানাইতেছি। এবার বাংলাটা খেয়াল করেন, বৃদ্ধ লোকটা আমাকে বললো ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এবার বাংলাটা খেয়াল করেন, এখানে বৃদ্ধ লোকটা আমাকে প্রশ্ন করলো আমি তাকে সাহায্য করতে বা হেল্প করতে পারতাম কি না। এই যে দেখছেন এখানে ইফটা কি হয়ে গেছে? পারতাম কি না। বুঝা যাইতেছে? দেখেন তো, এখানে টু মি থাকলে পুনরায় বসালে ভুল হবে। জি, মাথায় রাখবেন। দেখেন সেড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই এরপরে টু বসে। আস্কড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে টু বসে না। ওকে, মাথায় রাখবেন দুটো জায়গায় আপনারা টু বসাইতে পারবেন। একটা হচ্ছে সেড টু, আর একটা হলো প্রপোজড টু। আর বাকিগুলোর ক্ষেত্রে টু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আশা করি এতটুকু বোঝা গেছে। এইবার আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, শি টোল্ড মি, সে আমারে বললো। এই যে শি হলো আমাদের সাবজেক্ট, টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হলো অবজেক্ট। এই যে ইওর, এটা সেকেন্ড পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, ইউ ইউ ইওর। তাহলে ইউ এর কয় নাম্বার ফর্ম আছে? ইউ এর ফর্ম আছে ইউ ইউ ইওর, 3 নাম্বার ফর্ম। তাহলে সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট।
তাহলে মি এর 3 নাম্বার ফর্ম লাগবে। আর এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু হয়েছে সেহেতু ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএস ওয়ার্ডটাই বসবে। তাহলে আসেন আমরা এখানে কি করব, আমরা লিখব শি আস্কড মি হোয়াট। এখানে কিন্তু ইফ লেখা যাবে না, কারণ অক্সিলারি ভার্ব না, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এবার আগে ইজ লেখা যাবে না, এবার ইয়োরটা হয়ে গেল মাই নেম ওয়াজ। আবার বললেন না মাই ওয়াজ নেম, তাহলে বিপদ, এখানে কিন্তু ফুল স্টপ হবে। বাংলাটা খেয়াল করেন, সে আমাকে বললো তোমার নাম কি, সে আমাকে প্রশ্ন করলো যে আমার নাম কি ছিল। ওকে ডিয়ার। আচ্ছা, শেলি টোল্ড মি, শেলি আমাকে বললো হাউ আর ইউ, এই যে সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো, শেলি আস্কড মি হাউ আই ওয়াজ। 4 নাম্বারটা আপনারা করে দিবেন কুইকলি, 4 নাম্বারটা আপনারা করে দিবেন। ঠিক আছে ভাই, 4 নাম্বারটা আপনারা করে দেন প্লিজ। কুইকলি করতে হবে, আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। আহারে, আজকেও সেম সমস্যা, আমি কমেন্ট দেখতে পাইতেছি না। আচ্ছা, এক কাজ করি, আমি আমার মোবাইলে কমেন্ট করি। আয় হায় তাহমিনা, কি করলেন? আনিকা আক্তার, বিনি আক্তার, শান্তা, ফরহাদ ভাই, রেশমি কবির, ধন্যবাদ, আপনারা উত্তর লিখছেন। নাইস। তাহলে আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখি। আই হলো ফার্স্ট সাবজেক্ট, টোল্ড হচ্ছে রিপ্রোডিউটিং ভার্ব, হিম হলো অবজেক্ট, ডিড আমরা জানি ডিড মানেই হলো ভি2, ভি2 থাকলে হেড প্লাস ভি3 হয়। আই কোন পারসন, ফার্স্ট পারসন, কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট। আচ্ছা, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, এখানে সেকেন্ড পারসন মূল ভার্বের পরে আছে, তার মানে অবজেক্টিভ ফর্ম বা 2 নাম্বার ফর্ম। এখন এখন আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে আই চেঞ্জ হবে কি অনুযায়ী, আই অনুযায়ী, আই এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এবার দেখেন ইউ, ইউ কি অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কি, হিম। তাহলে আসেন আই টোল্ড হিম, এটা হয়ে গেল আই আস্কড হিম। এবার অক্সিলারি ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে তাই আমরা লিখবো ইফ। এবার আসেন ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, সো আমি লিখলাম আই। এখন আমরা জানি ভি2 থাকলে, আমাদের লিখতে হয় হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমাকে এখানে লিখতে হবে হ্যাড। এবার ডিড এর সাথে নট ছিল তাই আমি হ্যাড এর সাথে নট লিখবো। এবার মূল ভার্বের 3 নাম্বার ফর্ম মানে হচ্ছে অক্সিলারি ভার্বের 3 নাম্বার ফর্ম না, এই মেইন ভার্বের, তাহলে অ্যাসিস্ট আছে, এটা আমি লিখবো অ্যাসিস্টেড। এবার দেখেন ইউ, ইউ ইউ সেকেন্ড ফর্ম আছে, তাহলে হিমের সেকেন্ড ফর্ম হিম নিজেই, এই যে হিম, নাও থাকলে দেন হয়, দেন থাকলে যা থাকে তাই হয়। ঠিক আছে, তাহলে আই আস্কড হিম ইফ আই হ্যাডন্ট অ্যাসিস্ট হিম দেন। ওকে, আই হ্যাড নট অ্যাসিস্টেড হিম দেন। এই তো মাশাআল্লাহ, ওয়াও, করে ফেলছেন না? আচ্ছা, পারা যাবে, তাহলে আর মনে হয় এগুলো আমার করে দেওয়ার দরকার নেই। এবার প্র্যাকটিস সেকশন আসেন, আমরা দেখতে পাচ্ছি শি আস্কড মি, তারা আস্কড দিয়ে রাখছে। আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তুমি কি তোমার নতুন জব নিয়ে খুশি আছো, এই যে শুরু হয়েছে আর দিয়ে, তাই না? আর এখানে আছে কি আস্কড, তারা আস্কড দিয়েই দিছে। আচ্ছা, তাহলে দেখেন তো, আমরা জানি এম ইজ আর থাকলে যেটা হয় সেটা হলো ওয়াজ অথবা ওয়ার। তাহলে আপনি দেখেন এখানে ওয়াজ ওয়ার ছাড়া অন্য কিছু আছে কিনা, এখানে আছে এম, এখানে আছে হ্যাড বিন, তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, এম আছে তাই কাটা, হ্যাড বিন আছে তাই এটা কাটা। ঠিক আছে, এইখানে আবার হ্যাভ বিন দিছে, তাহলে এটাও কাটা। দেখেন আমি পুরো সেন্টেন্স না পড়েই উত্তর করতে পারছি, পুরো সেন্টেন্স না পড়েই উত্তর করা যাবে। তাহলে দেখেন তো, এই যে শি আস্কড মি ইফ আই ওয়াজ,
এই যে অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, বাস ডান। এটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 সালে। আচ্ছা এবার আসেন, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, তোমার এত বড় সাহস আমার জায়গায় দিছো, দ্য লায়ন রোড এট দ্য মাউস। আচ্ছা এটা কমন সেন্স, দেখি পারেন কিনা। তাহমিনা একটা সেন্টেন্স লিখছে, এটা এটা জীবনের ন্যারেশনে হয় না। তাহমিনা তাহমিনা একটা সেন্টেন্স লিখছে, চিন্তা করছেন? তাহমিনা একটা সেন্টেন্স লিখছে। আচ্ছা একটু বলি, তাহমিনা কি লিখছে। ডু ইউ নো দেম? চিন্তা করেন, দেখেন তাহমিনার থেকে মানে এক্সট্রা 2 কাপ চা খাওয়া লাগবে। তাহমিনা লিখছে ডু ইউ নো দেম। এটা ন্যারেশন পরিবর্তন করেন, এটা কিয়ামত পর্যন্ত ট্রাই করলেও ন্যারেশন পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই কেন ন্যারেশন পরিবর্তন হবে না, কারণ এটা তো স্পিচেই না, তাহলে আপনি স্পিচ চেঞ্জ করবেন কিভাবে? একটা বক্তব্য চেঞ্জ করতে গেলে অবশ্যই সেখানে ইনভার্টেড কমা থাকতে হয়, তাহমিনা, এবং বক্তা এবং শ্রোতা উল্লেখ থাকতে হয়। যদি বক্তা আর শ্রোতা উল্লেখ না থাকে তাহলে মনে মনে বক্তা হিসেবে স্পিকার আর শ্রোতা হিসেবে লিসেনার ধরে নিতে হয়। ওকে স্যার, এইটা আজকে প্র্যাকটিস করতে গিয়ে পাইছি, এই শুধু এতটুকু থাকে নাকি তাই? হ্যাঁ, যেমন ধরেন আপনি এভাবে বলতে পারেন যে তাহমিনা টোল্ড রানা। তাহমিনা রানারে বললো ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চিনো? তাহলে দেখেন ইউ হইলো সেকেন্ড পার্সনের 1 নাম্বার ফর্ম, নো হচ্ছে V1, আবার ডু নিজেও V1, দেম হলো থার্ড পার্সনের অটো ফেইল, মানে পরিবর্তন হয় না। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো তাহমিনা আস্কড রানা ইফ, সেকেন্ড পার্সন রানারে ধরবে, হি, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাচ্ছি, ডু থাকলে ডিড হওয়ার কথা, তারপরে হওয়ার কথা নো, কিন্তু আমরা পরপর দুটো ভার্ব লিখি না, আমরা এবার নো এর V2 বানায় দিব। তাহলে নো এর V2 কি হয়ে যাবে বাবা? এটাও কাটা, নিউ বানায় দেন, নিউ, দেন থার্ড পার্সন পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা তাহমিনা বলতেছে তারা চেঞ্জ করছে হবে দে নোন টু ইউ, আর দে নোন টু ইউ, না না, এটা আপনি করতেছেন ন্যারেশন, ভয়েস চেঞ্জ করলে হবে না তো বাবা। আচ্ছা ঠিক আছে, এবার করে দেন আমাকে এটা 2 নং, এটা কি হওয়া উচিত? 2 নং কি হওয়া উচিত? ABCD, ABCD। আচ্ছা তাহলে খেয়াল করেন, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, আমরা জানি ডেয়ার শব্দটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। হ্যাঁ, এটা আমার আসলে এখানে লেখা উচিত ছিল, যাই হোক লিখি নাই। দেখি আপনারা করে দেন তো, দেখি পারেন কিনা। আচ্ছা আমি একটু এখানে লিখে দিই। ওয়াও, চমৎকার কোয়েশ্চেন আসছে, সাব্বাস বাপের বেটা আব্বাস। ডেয়ার, ডেয়ার্ড হবে, হ্যাঁ, কারণ আপনারা পড়ে আসছেন ডেয়ার। অট মানে শুড, হ্যাঁ, অট মানে শুড। তাহলে আসেন আমরা একটু ট্রাই করি। দ্য লায়ন রোড, লায়ন চিৎকার মারলো, অ্যাট দ্য মাউস, ইঁদুরের দিকে। হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, তোর এত বড় সাহস আমার ঘুমের থেকে জাগাস। তাহলে দেখেন এখানে ঝামেলা মিটাইয়া দেই। হ্যাঁ দেখেন, এটা কিন্তু ওই যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল 2014-তে, এই 3টাতে প্রশ্নবোধক চিহ্ন দিছে একবারে আগে, কোপা সামসু তাড়ায় দেন, ঝালেমা শেষ। ঝালেমা মানে ঝামেলা আর কি। এই 3টা শেষ, প্রশ্ন না পড়ে মানে 4টা অপশন না পড়ে উত্তর দিবেন। ঠিক আছে? দ্য লায়ন রোড, লায়ন চিৎকার করলো, অ্যান্ড আস্কড, এবং প্রশ্ন করলো দ্য মাউস, মাউসকে হাউ, এই যে হাউ মাউ খাও চেঞ্জ হবে না। হ্যাঁ, আর এখানে তো হোয়াই দিছে, এমনি ক্যান্সেল, এখানে হোয়াই দিছে এমনি ক্যান্সেল, এখানে হাউ ছিল কিন্তু গিট্টুটা লাগছে প্রশ্নবোধক চিহ্ন, ক্যান দিছে, আমরা তো নিব না। ঠিক আছে? আচ্ছা আশা করি উত্তর পাওয়া গেছেন। ইট আসলো কেন, চিন্তা করছেন নি? আমাদের রোকেয়া জিজ্ঞেস করলো, ও সাদিয়া জিজ্ঞেস করছে, সাদিয়া আহমেদ, ইট আসলো কেন? আগে এমন আসলেও এখন আর আসবে না স্যার। আচ্ছা ইতর প্রাণী, এই যে আমাদের রাহান সাহেব বলছে ইতর প্রাণী, হ্যাঁ ইতর প্রাণীর ক্ষেত্রে ইট বসে।
আচ্ছা, হ্যাঁ। এবার আসেন, টার্ন ইনটু ইনডিরেক্ট ন্যারেশন। আই আস্কড, আমি প্রশ্ন করলাম, হুজ পিকচার ইজ ইট, এটা কার ছবি? আই আস্কড হুজ পিকচার ইজ ইট। আচ্ছা, তাহলে দেখেন এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে হুজ। ডাব্লিউএস ওয়ার্ড কোনো চেঞ্জ হয় না। এই খাটাসগুলা যেই কামটা করছে, এক জায়গায় দিছে হুইচ, হ্যাঁ, এইখানেও দিছে হুইচ। তাহলে এই দুটার আগে কোপা সামসু তাড়াই দিলাম আমরা। এবার একটু খেয়াল করেন তো, হুজ পিকচার ইজ ইট, ইট হলো সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আর আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, এখানে ইজ আছে, তাহলে এটা নিতে পারলাম না, কাটা। আই আস্কড হুজ পিকচার ইট ওয়াজ বি। ওয়াও, সবাই লিখছে বি, দেখছো নি কারবার। এই তো, ধন্যবাদ সায়ন চন্দ্র দাস, মামুন আলী, আমিনা আফিয়া স্বর্ণা, বিনি সুতার মালা, ও সরি বিনি আক্তার শান্তা, নাজমুন নাহার বিথি, বাবুল হোসেন ভাই, লিজা রানী দাস, সাজ্জাদ ভাই, আলামিন ভাই, আনিকা আক্তার, শহীদুল আলম কামাল। এই তো ভাই ভাই সবাই উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। রেশমি কবির, নাবিলা ইয়াসমিন। আচ্ছা, এই তো, থ্যাঙ্কস পারছেন আপনারা। এইবার আসেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। স্যার আমার নাম বাদ পড়ে গেল। হ্যাঁ বাবু ঢালি ভাই, আপনার নাম বাদ দিলাম না। হারুনুর রশিদ, মাসুম মোল্লা, রিয়ালমি, সাদিয়া আহমেদ। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, একটু দেখে নেই। হ্যাঁ, এই যে দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স চে উ। এই চে উ কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, বাংলা ভাষা। চেনার উপায়, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। তা কেমনে চিনবো আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স? কিভাবে চিনবো? অনেকে বলতেছে নাজমুন নাহার বিথির কথা কাল উচ্চারণ করায় কানেকশনের সমস্যা ছিল, শুনছেন কথা? এই মেয়ে মানুষ খালি মেয়ে মানুষের পিছে লাগে। আচ্ছা, তাই বাবা খেয়াল করেন কিন্তু, ইম্পারেটিভ সেন্টেন্স চিনবেন কেমনে? নাম্বার ওয়ান, সাবজেক্ট থাকে না। নাম্বার ওয়ান, সাবজেক্ট থাকে না। আচ্ছা ঠিক আছে, সাবজেক্ট থাকে না, আসলে কি থাকে না? থাকে। কি থাকে? উহ থাকে বলেন না প্লিজ, হ্যাঁ, উজ্জ থাকে। উজ্জ থাকে, তা কি উজ্জ থাকে দাদা? ইউ উজ্জ থাকে। আচ্ছা, দুই, বাক্যটা লেট দিয়ে শুরু হয়, অথবা বাক্যটা ডোন্ট দিয়ে শুরু হয়, অথবা বাক্যটা ভি1 দিয়ে শুরু হয়, বাক্যটা বি দিয়ে শুরু হয়, বাক্যটা প্লিজ দিয়ে শুরু হয়, বাক্যটা অলওয়েজ দিয়ে শুরু হয়, অথবা বাক্যটা নেভার দিয়ে শুরু হয়, অথবা বাক্যটা কাইন্ডলি দ্বারা শুরু হয়, তাই তো? আচ্ছা, ভার্ব দ্বারা শুরু হয়, ইউজ থাকে, এই তো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এইবার একটু আসেন তো বাবা, আপনারা যেটা মাথায় রাখবেন, আমরা যখন ইনভার্টেড কমাটা উঠায় দিব, তখন মানে ইনভার্টেড কমা উঠলে আর কি এই তথ্য প্রযোজ্য। হ্যাঁ, ইনভার্টেড কমা উঠলে যেই বাক্য লেট দিয়ে শুরু হয় সেইখানে দ্যাট বসে, যেই বাক্য ডোন্ট দিয়ে শুরু হয় সেইখানে নট টু বসে, আর বাকি যা যা আছে এদের ক্ষেত্রে টু বসে। আই রিপিট, সহজে মাথায় রাখেন আর কি, লেট দ্বারা বাক্য শুরু হলে ইনভার্টেড কমা ওইটা দ্যাট বসে, শুধু লেট থাকলে দ্যাট বসে। হ্যাঁ, ডোন্ট থাকলে নট টু বসে, আর বাকি সব ক্ষেত্রে শুধু টু বসে। কখন বসে? ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা এবার যে জিনিসটা দেখে নিব সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বগুলো কি হবে। খেয়াল করবেন, আদেশ এবং নিষেধ উভয় ক্ষেত্রে আপনি অর্ডার লিখবেন। খেয়াল করেন কিন্তু, আদেশের ক্ষেত্রেও অর্ডার, নিষেধের ক্ষেত্রেও অর্ডার। তবে তবে যদি মনে করেন এরকম থাকে, বাহিনী, বাহিনীর আদেশ, বাহিনী বলতে সেটা পুলিশ বাহিনী হতে পারে, আর্মি বাহিনী হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে অর্ডার্ড না লিখে
কমান্ডেড লিখবো। ঠিক আছে, এটা যদি কোনো বাহিনী করে থাকে তাহলে কমান্ডেড পাস্ট টেন্সে। আচ্ছা, এবার একটু আসেন, যদি নিষেধ বোঝায়, আপনি চাচ্ছেন আদেশের ক্ষেত্রে অর্ডার, নিষেধের ক্ষেত্রে অর্ডার লিখতে পারেন। আপনি যদি চান যে না ভাই আমি নিষেধ হইছে ফরবেড লিখবো, ফরবেড মানে হলো মানা করা, মানার লগে এটা না থাকে, অথবা প্রোহিবিটেড লিখবো, প্রোহিবিট মানেও মানা করা, মানা করা মানে সাথে এটা না আছে কিন্তু, ঠিক আছে, এই যে নট আছে, খেয়াল করেন। আচ্ছা, তাই যখন প্রোহিবিটেড বা ফরবেড লিখবেন, এইখানে আমরা যেটা মাথায় রাখবো, এক্ষেত্রে নট লেখা যাবে না, এক্ষেত্রে নট থাকলেও নট লেখা যাবে না, নটটাকে তুলে দিতে হবে। আর বাকিগুলো আমরা সবাই পারি। উপদেশ থাকলে অ্যাডভাইসড, এস হবে কিন্তু সি না। অনুরোধ থাকলে রিকোয়েস্টেড, প্রস্তাব থাকলে প্রপোজড টু। আর অন্যান্য, অর্থাৎ একজন এমন ভাবে কথা বলছে আপনি বুঝতেছেন না এইবার আপনারা আদেশ করছে নাকি নিষেধ করছে নাকি উপদেশ করছে, এরকম সিচুয়েশন আমরা যখন পড়বো তখন আমরা টোল লিখতে পারবো। ওকে, আবার বলেন না ভাই আমি ধরে নেন কোনো জীবনে কোনোদিনই বুঝি নাই, আপনি বুঝেন না, এটা তো আপনার সমস্যা বাবা, আপনারা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন আমরা এবার ভয়েস ন্যারেশন চেঞ্জিং এ চলে যাই। ওই যে কথাটা এতক্ষণ বলছিলাম, লেট দ্বারা বাক্য শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, ডোন্ট দ্বারা বাক্য শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে নট টু বসে। আর অন্যান্য সকল ক্ষেত্রে, এই অন্যান্য সকল মানে কি, ওই যে বলছিলাম যদি বি দিয়ে শুরু হয়, V1 দিয়ে শুরু হয়, ঠিক আছে, যদি প্লিজ দিয়ে শুরু হয়, অলওয়েজ দিয়ে যদি শুরু হয়, কাইন্ডলি দিয়ে যদি শুরু হয়, নেভার দিয়ে যদি শুরু হয়, তাহলে টু বসে। আসেন এইবার আমরা একটু ন্যারেশন পরিবর্তনে চলে যাই। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওল্ড ম্যান, আহারে বুড়া লোকটারে খুব বেশি আনা হয়ে গেছে না, আমি বুড়া তো, তাহলে এটা হলো মূলত আমাদের হি, এটা কি এই যে সাবজেক্ট, টোল্ড এই হলো আমাদের রিপোর্টিং ভার্ব, দ্য মেইড এইখানে ঘটনা আছে বাবা, মেইড মানে হলো চাকরানী, ঠিক আছে, মেইড মানে চাকরানী, রানী না কিন্তু চাকরানী। এখন খেয়াল করেন যে ভদ্রলোক জেন্ডার জানে না উনি কিন্তু ডেঞ্জারে পড়ে যাব, জেন্ডার না জানলে এখানে ডেঞ্জারে পড়তে হবে। মেইড মানে হলো মূলত মহিলা মানুষ, আমরা মনে মনে সে ধরে নিচ্ছি, এটা হলো অবজেক্ট। এবার দেখেন এখানে মি হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের 2 নাম্বার ফর্ম, তাহলে ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী, যাক আমাদের সি লাগতেছে না, হি দিয়া কাজ শেষ। তাহলে আমরা এখানে লিখবো দ্য ওল্ড ম্যান, বুড়া লোকটা চাকরানীকে বললো প্লিজ গিভ মি সাম ফুড, দয়া করে আমাকে কিছু খাবার দাও। তাহলে প্লিজ বলছে মানে কি, বুঝতেই পারতেছেন, প্লিজ মানে হচ্ছে অনুরোধ, অনুরোধের ক্ষেত্রে রিকোয়েস্টেড হবে, আমরা লিখবো দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড। এবার অবজেক্টটা কি, দ্য মেইড, এই পর্যন্ত আমরা লিখে ফেলছি। এখন আপনাদের মনে আছে তো লেট দ্বারা বাক্য শুরু হয় নাই তাই দ্যাট বসবে না, ডোন্ট দ্বারা বাক্য শুরু হয় নাই তাই নট টু বসবে না, শুরু হয়েছে কি দিয়ে, প্লিজ দিয়া, তাহলে অন্যান্য সকল ক্ষেত্রে টু বসে। এবার আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে। এখন বলতে পারেন ভাই প্লিজ কই গেল, ভাই প্লিজটাই তো রিকোয়েস্টেড হয়ে গেছে। আর আপনার আমার সবার জানা আছে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আমরা কি জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে টু গিভ, এবার দেখেন মি, আই মি, তাহলে হিটা হয়ে যাচ্ছে হিম, হিম সাম ফুড। বাংলাটা খেয়াল করেন, এখানে কি বলতেছিল, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য মেইড, বৃদ্ধ লোকটা চাকরানীরে বলল দয়া করে আমাকে কিছু খাবার দাও। এবার এই বাক্যটার বাংলা দেখেন, বৃদ্ধ লোকটা চাকরানীকে তাকে কিছু খাবার দিতে অনুরোধ করলো, ওই যে যেই লাও সেই কদু, দেখছেন। আচ্ছা এইবার আপনাদের পালা, আপনারা আমাকে 2 নং প্রশ্নটার উত্তর লিখে দিবেন। এটা আপনারা দুটো ওয়েতে করবেন, যেহেতু ডোন্ট আছে, আপনারা একবার, ডোন্ট মানে হচ্ছে আদেশ, খেয়াল করেন, ডোন্ট মানে আদেশও হয় আবার নিষেধও হয়, তাহলে আপনি একবার এটাকে অর্ডার দিয়ে করবেন, একবার আপনি ফরবেড দিয়ে করবেন, ফরবেড লিখলে নট লেখা যাবে না, ঠিক আছে, করে দেন এটা। আচ্ছা শুধু এইটা না, ঠিক আছে, এই যে 4 নাম্বার, এই দুটোই আপনারা করে দিবেন, কুইকলি করেন তো দেখি, কুইকলি করেন। আচ্ছা আরেকটা দেই, হ্যাঁ আরেকটা দেই, 5 নাম্বার, she told me, সে আমারে বলল প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, সে আমারে বলল দয়া করে আমার মনে কষ্ট দিও না, ঠিক আছে, কুইকলি করবেন।
বাবার আমি একটু 2-3 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ আপনারা একটু করে দেন এটা, এই তিনটা। ওয়াও, নাইস, চমৎকার করছেন। হ্যাঁ 3 মিনিটের ব্রেক নিলাম, ওই দুপুর থেকে খাওয়া দাওয়া করি নাই। এর মধ্যে স্যার আবার আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছিল, ফাতিন ভাই। 3 মিনিটে খাবার খাওয়া শেষ ইনশাল্লাহ। তাহলে আসেন শুরু করে দিই আমরা। ইউ টোল্ড হার, তুমি তাকে বললা ডোন্ট ট্রাই টু বি স্মার্ট বিফোর মি। তুমি তারে বললা আমার সামনে স্মার্ট হইস না, তাহলে নাক মুখ সমান করে দিবা না, হ্যাঁ। তাহলে এই যে দেখেন তো মি কোন পার্সন, ফার্স্ট পার্সন, কারে ধরবো, এই যে ইউ এর ধরবে। হুম, তাহলে ইউ টোল্ড হার, তুমি তাকে বললে। আপনি এটাকে দুইটা ওয়েতে করতে পারেন। আপনি এভাবে করতে পারেন, ইউ অর্ডারড হার। এবার ডোন্ট থাকলে নট টু বসে, এই যে লিখলাম নট টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, নট টু ট্রাই টু বি স্মার্ট বিফোর আই মি। 2 নম্বর ফর্ম আছে, ইউ এর 2 নম্বর ফর্ম ইউ নিজেই। বাংলাটা খেয়াল করেন, তুমি তাকে বললে আমার সামনে স্মার্ট হয়েও না, তুমি তাকে তোমার সামনে স্মার্ট না হতে আদেশ করলে। আবার এটাকে এভাবে বলতে পারেন, ইউ ফরবেড হার। এই যে ফরবেড মানেই মানা করা। এবার ডোন্ট উঠে গেলে আর নট টু লেখা যাইব না, নটটা কাটা, শুধু টু হবে। টু ট্রাই, আর এই টু তো আগে থেকে আছে, টু বি স্মার্ট বিফোর ইউ। তাহলে দেখেন প্রথম বাক্যটা বাংলা হচ্ছে তুমি তাকে তোমার সামনে স্মার্ট না হতে আদেশ করলে, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে তুমি তাকে তোমার সামনে স্মার্ট হতে নিষেধ করলে। স্মার্ট না হতে নিষেধ করলে মানে করলে বলা যাবে না কিন্তু। দ্য টিচার টোল্ড আস ডোন্ট টেল আ লাই, এটা কিন্তু নিষেধ না, এটা হচ্ছে উপদেশ। তাহলে আমরা লিখবো দ্য টিচার অ্যাডভাইজড আস। এবার ডোন্ট থাকলে নট টু টেল আ লাই। ঠিক আছে, এই বাক্যটা থেকে অনেক চিন্তা করে ভাই প্লিজ নিব নাকি ডোন্ট নিব, দুইটাই আপনার নিতে হবে। তাহলে প্লিজের জন্য রিকোয়েস্টেড নেন,
আর ডোন্টের কারণে নট টু নেন। তাহলে আমরা কি লিখবো? শি রিকোয়েস্টেড মি, শি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করলো। প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, দয়া করে আমার হার্টের সামনে এসে ব্রেক করো না, নো, দয়া করে আমার মনে কষ্ট দিও না। তাহলে দেখেন এই যে প্লিজের কারণে আমার রিকোয়েস্টেড হয়ে গেছে, এবার ডোন্টের কারণে আমরা কি লিখবো? নট টু লিখবো। এই নট টু ব্রেক মাই ফার্স্ট পারসন সাবজেক্টে ধরছে, ওই যে মহিলারে ধরছে, হয়ে গেছে কি হার হার্ট। বাংলাটা খেয়াল করেন, সে আমাকে বললো দয়া করে আমার মনে কষ্ট দিও না, আর এটা বাংলাটা কি হচ্ছে? সে আমাকে তার মনে কষ্ট না দিতে অনুরোধ করলো। বুঝতে পারতেছেন তো? এই তো মাশাআল্লাহ, আপনারা সব বড় বড় বস। হ্যাঁ, আপনারা সব বড় বড় বস। এইবার আসেন, এখন আমি আপনাদেরকে যে রুলটা দেখাবো, এই রুলটা বাংলাদেশের অনেক বইয়ে গুল মেরে ভুল করে শেখানো হয়েছে। আচ্ছা, তার আগে আমার জাস্ট একটা ছোট্ট বিষয় বলবেন। বলেন তো, আমি যদি এইভাবে বলি আমি, তুমি, ও, সে, এটা একত্রিতভাবে কি হয়? হয় আমরা। তার মানে কি আই, ইউ অ্যান্ড হি মূলত হয়ে যায় কি উই। এবার আসেন, আমি যদি এইভাবে বলি তুমি ও আমি, অথবা সে ও আমি, বলেন তো এটা সম্মিলিতভাবে কি হয়? এটা হয় আমরা। সে আর আমি মানে আমরা, তুমি আর আমি মানেও আমরা। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা হচ্ছে আই অ্যান্ড ইউ ইকুয়াল উই, অথবা হি অ্যান্ড আই, এটাও হচ্ছে ইকুয়াল উই। এখানে আই অ্যান্ড ইউ, ইউ অ্যান্ড আই সমস্যা নাই, ঠিক আছে? আপনি আগে পরে লিখতে পারেন। 3 নাম্বার, আপনি যদি বলেন তুমি ও সে, কি হচ্ছে? তোমরা। তাহলে এটা আমরা এভাবে বলতে পারি কিনা দেখেন তো, ইউ অ্যান্ড হি ইকুয়াল কি ইউ। এখন আমারে আপনারা বলবেন এই ইউ আর এই ইউ এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না। দেখেন তো, এই দুই ইউ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মারাত্মক পার্থক্য আছে। সেটা হচ্ছে এই ইউ মানে তুমি, আর এই ইউ মানে হলো তোমরা, সিঙ্গুলার প্লুরাল। এবার খেয়াল করেন তো, চাইল্ড যদি এরকম থাকে, সে ও তিনি, রানা ও মিম, তাহলে কি হয়? এটা হয়ে যায় তারা, অর্থাৎ হি অ্যান্ড শি ইকুয়াল কি হয়? দে হয়। এবার আসেন ভাই, 3 নাম্বারটাকে, 3 নাম্বারটাকে কি আমরা কোনোভাবে তারা বলতে পারি নাকি পারি না? বলেন তো। তুমি ও সে, তুমি ও সে, এটাকে কি তারা বলা যায়? ইন্নালিল্লাহ, দেখছেন অনেকে বলছে ইয়েস, জীবনেও পারা যাবে না, অসম্ভব। রুকায়া জান্নাত বললো পারি, আনিকা না। ভাই, আমি যদি বলি তুমি আর সে আমাদের বাসায় আইসো, অথবা সে আর তুমি আমাদের বাসায় আইসো, মানে কি তারা আইসো নাকি তোমরা আইসো? আরে ভাই, তুমি থাকার কারণে এটা কি হয়ে গেছে? তোমরা হয়ে গেছে। কিন্তু আমি বাংলাদেশের নাম বলবো না, বইয়ের নাম বলতেছি না, বাট বাংলাদেশের, আপনার আমার ভাবতে পারেন যে এই লোক খালি মানে গিবত করে, গিবত না, মানে আমি আপনাকে প্রচলিত তথ্যটা বলতেছি আর কি। বাংলাদেশের কম করে হলেও 90% বই, তারা যেই কাজটা করছে, তারা এটাকে দে বলছে। কেমনে বলছে আমি সেখানে যাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, কেমনে আসছে? লিজা বলতেছে অন্যদের বলবো তারা আসবে। হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে হলে তারা আসতে পারে। এবার আসেন, মাথায় রাখবেন এই লেটস অথবা লেট আস এর মানেই হলো প্রস্তাব। আর আমরা জানি প্রস্তাব থাকলে কি হয়? প্রস্তাব থাকলে হয় প্রপোজড টু। প্রস্তাব থাকলে হয় প্রপোজ টু। তো এই তথ্যটা একটু মনোযোগ সহকারে দেখেন, এটা একটা ফিক্সড স্ট্রাকচার। এটা হচ্ছে লেটের রুল 1। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটস বা লেটাস দ্বারা শুরু হলে তা দ্বারা প্রস্তাব বোঝায়। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা প্রপোজ টু লিখবো।
সহজে বোঝার জন্য আমরা স্ট্রাকচারটা নিচে লিখে রাখছি। মনোযোগ সহকারে দেখেন, এখানে টুইস্ট আছে। ধরেন একটা সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্ব থাকবে, এরপরে একটা অবজেক্ট থাকবে, এরপরে লেটস থাকতে পারে বা লেটাস থাকতে পারে, তারপরে V1, এরপরে আদার্স। এইবার ঘটনাটা দেখেন, আপনি ওই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন, লেটাস থাকলে প্রস্তাব বোঝায়, তাই আপনাকে লিখতে হবে প্রপোজ টু। এরপরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা আপনি লিখবেন। আর আমরা পড়ে আসি লেট থাকলে দ্যাট বসে, তাই এক্সট্রা ভাবে দ্যাটও লিখবেন। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে, আমাদেরকে অধিকাংশ বইগুলো বলে আসছে, আমার নিজের দেখা, আপনিও দেখেন, আমি জানি না রিসেন্টলি তারা চেঞ্জ করছে কিনা, আমি আপনাদেরকে 2012 সাল পর্যন্ত বলতেছি আর কি। 2012 সালের পরে ওইভাবে আমি আর দেখি নাই, বই আমার ওইভাবে চেক করা হয় নাই। দেখেন, খুব দুর্ভাগ্যের বিষয়, হ্যাঁ, বইগুলো অধিকাংশ বইয়ে লিখছে হয় উই হবে আর না হলে দে হবে। আমি জানি না আপনারা দেখছেন কিনা, নেক্সট ডে আমারে বলেন, দেখে এসে বললেন আর কি। একদম কম করে হলে, ওই যে আমি বললাম তো 90% বই, এটা কম করে হলে আর কি তারা এই কাজটা করছে। তারা বলতেছে লেটস দ্বারা শুরু হলে উই লিখতে হয় অথবা দে লিখতে হয়। ক্যারে উই আর দে লিখতে হবে? দেখছেন, লিজা বলতেছে 99%। সমস্যা এখানেই বাবা, 99% বই এই কাজটা করছে, এটা করা যাবে না। কেন জানেন? তারা বলতেছে উই বা দে লিখতে হয়। তা ভাই, তুমি যে উই বা দে বইলা এই এগরে বিপদে ফেলাইলা, তুমি এটা কি বুঝলা না? এখানে উই যেমন হইতে পারে, এখানে ইউও হইতে পারে, দেও হইতে পারে। তারা ইউটাকে বলতেছেই না, হ্যাঁ, মোর দ্যান 90% বইটা বলতেছে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন উই লিখবো, কখন ইউ লিখবো, কখন দে লিখবো? আসেন সেই কথায় যাই। এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট, এই দুইটার মধ্যে যেই কোনো একটা, আই রিপিট, সাবজেক্ট অথবা অবজেক্টের যেই কোনো একটা যদি ফার্স্ট পারসন হয়, প্লাস আরেকটা যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয়, তাহলে আপনি দুটোর পরিবর্তে লিখতে হবে উই। এই সাবজেক্ট বা অবজেক্টের যে কোনো একটা যদি সেকেন্ড পারসন হয়, আরেকটা যদি থার্ড পারসন হয়, তাহলে আপনাকে লিখতে হবে ইউ। আর যদি দুটোই থার্ড পারসন হয়, তাহলে আপনি লিখবেন দেই। এই বিষয়টা আমার দেখা শতকরা 10% বই, 10% কইলে তো আবার আপনারা অন্যদিকে নিয়ে যান, আমার দেখা 10% বইও এই জিনিসটাকে ব্যাখ্যা করে নাই। কেন করে নাই এটা আল্লাহ তাআলা বলতে পারবেন, কিন্তু ব্যাখ্যা করা উচিত ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কোনো একটা যদি ফার্স্ট পারসন প্লাস আরেকটা যদি সেকেন্ড বা থার্ড পারসন হয়, তাহলে উই। যদি একটা সেকেন্ড পারসন আর একটা থার্ড পারসন হয়, তাহলে ইউ। আর যদি দুটোই থার্ড পারসন হয়, তাহলে দে হবে। এইটা বাবা আমরা একটু মাথায় রাখবো, হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো। এই যে বিনি একটা শান্তা বলতেছেন ইউটা মিসিং ছিল। ভব ভবপ্রীতা আরজা বলতেছেন আমাদের তুলি সরকার স্বপ্নে দেখছে ফাতিন স্যার সবাই সিঙ্গারা খাওয়াইতেছেন। রিজভি ভাই গাছের নিচে বসে সিঙ্গারা খাচ্ছেন, এই কাম সারছে। কোন রিজভি ভাইয়ের নাম নিছেন আপনি? হ্যাঁ, তাড়াতাড়ি কমেন্ট ডিলিট করেন, সমস্যা হবে কিন্তু। কোন রিজভি ভাইয়ের নাম নিছেন আগে তাই কোন। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা এটা মাথায় রাখবো কিন্তু বাবা। এই সাবজেক্ট অবজেক্টের মধ্যে যদি ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড বা থার্ড থাকে উই, দুটো সেকেন্ড হলে, একটা সেকেন্ড একটা থার্ড হলে ইউ, দুটোই থার্ড হলে দে। এইবার আসেন, আপনাদের জন্য আমি এখানে 3টা বাক্য লিখা রাখছি। দেখেন, হি, এটা হলো থার্ড পারসন। হি টোল্ড মি, সে আমাকে বলল। তাহলে দেখেন তো ভাই, আপনি যদি বলেন সে ও আমি, তাহলে দুটো সম্মিলিতভাবে কি হয় বাবা? দুইটা সম্মিলিতভাবে হয় আমরা। এবার দেখেন, হি এটা হলো থার্ড পারসন, ইউ এটা হলো কাম সারছে, দেখছেন নি, বয়স হয়ে গেছে বোঝা যাইতেছে। এই থার্ড পারসন, ইউ হলো সেকেন্ড পারসন। আপনি যদি বলেন সে ও তুমি, তার মানে সে ও তুমি মানে কি? তোমরা। এবার দেখেন তো, এখানে আছে হি, সে, এটা হলো হার। চিন্তা করছেন নি, এটা কোন পারসন? থার্ড পারসন। এটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে একটারে আমরা ধরে নিচ্ছি সে, আরেকটাকে ধরে নিচ্ছি তিনি। এটা কি হয়? তারা। তাহলে আমরার ইংরেজি কি? উই। তোমরার ইংরেজি কি? ইউ। তারার ইংরেজি কি? দেই। হ্যাঁ, এই জিনিসটা, হ্যাঁ, আবার ভাই ভাইবেন না ভাব নিচ্ছে, হ্যাঁ, অহংকার করতেছে। অহংকার আল্লাহর চাদর। মানে আমরা মানুষ, কোন ভাবে নেবেন জানি না, হাদিসে কোরআনে এরকম আছে আমরা নাপাক বস্তু থেকে সৃষ্ট, সো আমরা অহংকার করতে পারবো না, অহংকারের লোক জান্নাতে যাইবো না। ভাইবেন না আমি ভাব নিচ্ছি, আমি জাস্ট বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করলাম বাবা, হ্যাঁ, এটা আবার নেগেটিভলি নিয়েন না প্লিজ। তো এইবার একটু খেয়াল করেন তো, আমরা এখানে কি করব?
আচ্ছা, এক কাজ করেন, আপনারা এই স্ট্রাকচারটা একবার দেখে নিয়ে সাবজেক্ট প্রপোজ টু অবজেক্ট, তারপরে কি লিখতে হবে আপনাকে, দ্যাট লিখতে হবে, এরপরে উই ইউ বা দে, এই শুড, দেখেন লেটাস থাকলে শুড আসে, মাথায় রাখবো আমরা, হ্যাঁ, লেটাস বা লেটস থাকলে আমাদেরকে একটা শুড লিখতে হবে, এরপরে ভি ওয়ান। এই স্ট্রাকচারটা দেখে, এই তো মাশাআল্লাহ, ওয়াও অনিকা আপনি তো বস। এই তিনটা আপনারা একটু সলভ করেন তো বাবা, আমি জানি আপনারা পারবেন। হ্যাঁ জুই, ধন্যবাদ বাবা। আচ্ছা, পপি ঘোষ, অনিকা, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন বাবা, দেখেন আমরা যখন পড়াইতে যাই, আমি কথাটা বারবার বলি কিন্তু, হ্যাঁ, আমরা যখন পড়াতে যাই তখন আমাদেরকে স্টাডি করতে হয়, বুঝতে পারছেন? যারা পড়ায় তাদেরকে স্টাডি করতে হবে, যিনি স্টাডি করতে পারে না বা যার নতুন কিছু উদ্ভাবনের ক্ষমতা নাই তার শিক্ষক হওয়া উচিত না। এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে হ্যাঁ, আমরা সবাই তো আর সব টপিক খুব ভালো পারবো না। তবে দেখেন, একবার না পারিলে দেখো শতবার একটা কথা আছে, আপনাকে একটা টপিক বারবার চেষ্টা করা উচিত। একদম যদি না পারেন আপনি ফ্র্যাঙ্কলি বলবেন। যেমন আমার কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনার ইংরেজিতে কোন কোন জায়গায় সমস্যা, দেখেন স্ট্রেট ফরওয়ার্ড যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন তো আপনার ইংরেজিতে কোন কোন জায়গায় সমস্যা, তো আমি সেক্ষেত্রে বলি আসলে আমরা যেহেতু মানুষ, আমরা তো একটা ভাষা সবটা জানি না, পুরোটাতেই সমস্যা বলতে পারেন। তবে চারটা জিনিসে আমি নিজে স্যাটিসফাইড না। দেখেন আমি আমার নিজের বিষয়ে স্যাটিসফাইড না, এটা আমি প্রকাশ করি, অনেকে বলে না। এক, সিনোনিম অ্যান্টোনিম, ইহকালে আপনি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে শেষ করতে পারবেন না, বুঝতে পারছেন তো? দুই, মানে ভোকাবুলারি আর কি। দুই, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এক জীবনে শেষ করতে পারবেন না, বুঝতে পারছেন? তিন, গ্রুপ ভার্ব, ওই যে ডাইড ইন নাকি ডাইড উইথ নাকি ডাইড অফ, বুঝতে পারছেন তো? চার নাম্বার প্রবাদ বাক্য, হ্যাঁ, যেমন মাইট ইজ রাইট, বাংলা কি জোর যার মুল্লুক তার, তাই না? এই যে মাশাআল্লাহ আপনারা অনেক লিখে ফেলছেন, তাহলে আমরা এখানে কি লিখবো? হি প্রপোজড টু মি দ্যাট, এখানে কি লিখবো? হি প্রপোজড টু ইউ দ্যাট, এখানে কি লিখবো? হি প্রপোজড টু হার দ্যাট। এবার যে ঘটনাটা ঘটবে, এইটা হয়ে যাবে উই, এইটা হয়ে যাবে ইউ, এইটা হয়ে যাবে দে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এখানে দেখেন লেট আস ডু ইট, লেট আস ডু ইট, লেট আস ডু ইট, সো হোয়াট? দেখেন এখানে তিনটাই লেট আস ডু ইট আছে, এই যে দেখেন লেট আস ডু ইট, লেট আস ডু ইট, লেট আস ডু ইট, তিনটাতেই লেট আস আছে। বাট এইখানে দেখেন তো আজ দিয়ে কারে বুঝাইছে? চলো আমরা এটা করি, তার মানে আমরা মানে কে? সে আর আমি। সে আর আমি মানে কি? আমরা। এইখানে দেখেন বলতেছে, সে তোমারে বলতেছে চলো আমরা কাজটা করি, সে এবং তুমি মানে কি? তোমরা। এই যে ইউ হয়ে গেছে, তাহলে এখানে এক্সট্রা হবে শুড আনতে হবে, উই শুড ডু ইট। অনেক বলদ আছে ভাই, ইট থাকলে দ্যাট লেখে, এরা যে কোন গ্রহ থেকে আসছে আল্লাহ জানে। ইট থাকলে দ্যাট লেখা যাবে না, দিস থাকলে দ্যাট হইব। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা কি হইব? ইউ শুড ডু ইট। এখন অনেকে কইতে পারে ভাই হেনেও ইউ আছে, হেনেও ইউ লিখলেন, বাপরে, এই ইউ মানে তুমি আর এই ইউ মানে হলো তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হইব? দে শুড ডু ইট। বাবা এই তিনটা বাক্যের পার্থক্য ধরতে পারছেন কিনা? ইয়েস অর নো প্লিজ কমেন্ট করেন। তাহমিনা, ট্যালেন্টেড ডিব্বা, হায় রে সিঙ্গারা। আচ্ছা আচ্ছা, আনিকা আক্তার, আজিজুল রেজা ভাই, ফাতেমাতুজ দিনা, লুনা হাসান। লুনা হাসানরে চিনা চিনা লাগতেছে, মনে হচ্ছে আপনার কই জানি দেখছি। ভববিতা আরজা, আমিনা সুফিয়া, আমিনা আফিয়া, তানজিলা, শাপলা ইসলাম, মোহাম্মদ লুকমান ভাই বলতেছেন এগুলো ডেঞ্জারাস। হ্যাঁ লুকমান ভাই, এগুলো আর ডেঞ্জারাস না, আপনারা এগুলো ডেঞ্জারাসলি সলভ করবেন ইনশাল্লাহ ভাই, আল্লাহর রহমতে। দেখেন আপনারা দেখেন আমি যেভাবে পড়াইতেছি, আমি চেষ্টা করি আর কি। তুলি সরকার, শাকিলা, শাকিলা আরিফুল, আমি দেখাইতেছি, বুঝছেন? এখন আমার সবকিছু আপনারা পাইছেন আলহামদুলিল্লাহ। এবার আপনি যদি নিজে স্টাডি করেন আমার চেয়ে ভালো পড়াবেন ইনশাল্লাহ, আপনারা আমার থেকে ভালো পড়াবেন ইনশাল্লাহ। আমার স্টুডেন্ট যদি আমার চেয়ে ভালো না পড়ে তো আমার ব্যর্থতা। ওকে, আচ্ছা, আল্লাহর রহমতে পারবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস লেটাস থাকলে আপনার একদম পুরো কোপা দিতে পারবেন। এইবার আসেন বাবা, খেয়াল করেন, একটা বাক্যের পার্থক্য দেখাই। হি টোল্ড মি, সে আমারে বলল, সে আমারে বলল লেট আস প্লে, চলো খেলি। আচ্ছা বলেন তো এখানে খেলবো কে? সে নাকি আমি নাকি আমরা দুইজন মিলেই খেলাধুলা করব? দুইজন মিলেই খেলাধুলা করব। কিন্তু বাক্যটা যদি এরকম থাকে, হি টোল্ড মি, সে আমারে বলল লেট মি প্লে, তাহলে খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, এইখানে যখন বলছে লেট আস প্লে, চলো আমরা খেলি, তার মানে কি উনিও খেলবো আমিও খেলবো, সে এবং আমি দুজন মিলে আমরা হয়ে গেছে।
কিন্তু এই বাক্যে আপনি যখন বলতেছেন সে আমাকে বললো লেট মি প্লে, আমাকে খেলতে দাও, তার মানে খেলবো কিটা এই ভদ্রলোক, আমি কিন্তু খেলবো না। বুঝতে পারছেন তো? তাহলে প্রথমটা প্রস্তাব হলেও এইটা কিন্তু প্রস্তাব না, এখানে অনুমতি চাওয়া হয়েছে অথবা সাজেশন দেয়া হচ্ছে যে ভাই আমারে খেলতে দেন। আপনি কি আর অনিকারে খেলতে বলতেছেন, রায়হান উপরে খেলতে বলতেছেন, আমারে বলেন আমি নামি, খেলা হবে। ঠিক আছে, শামীম ওসমানরে লাগবে না, খেলা হবে। তাহলে এবার একটু খেয়াল করেন, কিন্তু আজ থাকলে সাবজেক্ট অবজেক্ট দুইজন মিললেই খেলে, আজ যদি না থাকে তাহলে সেটা আর প্রস্তাব থাকে না। তাহলে দেখেন, যেখানে সাবজেক্ট অবজেক্ট দুজন একসাথে অ্যাটাচড হয়ে যায় সেটা প্রস্তাব, এটা তো প্রস্তাব না। এটা হচ্ছে গিয়ে এটা অনুমতি চাওয়া হয় অথবা সাজেশন দেয়া হয়। ঠিক আছে, আচ্ছা এটাই বলা হয়েছে এখানে। দেখেন এটা হচ্ছে আস, লেটস, লেটের 2 নাম্বার রুল। ইম্পারেটিভ সেন্টেন্সটিতে লেট আস বা লেটস দ্বারা শুরু না হয়ে লেট প্লাস অন্য কোনো অবজেক্ট থাকলে, অন্য মানে আস ছাড়া যে কোনো কিছু থাকলে, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আপনি লিখতে পারবেন সাজেস্টেড বা টোল্ড। কিছু কিছু ক্ষেত্রে সেইটা লেখা হয়। হ্যাঁ, সহজে বোঝার জন্য আমরা সম্পূর্ণ স্ট্রাকচারটা এখানে লিখে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এরপরে লেট, তারপরে অবজেক্ট থাকবে। এবার আজ ছাড়া যে কোনো অবজেক্ট থাকতে পারে, লেট মি, লেট হিম, লেট রানা, লেট রূপা, লেট মিম, লেট মিনতি, লেট আনয়ন, মামুন ইত্যাদি। তো আমরা এই ক্ষেত্রে কি কাজটা করব বাবা, আমরা যে কাজটা করবো, সাবজেক্ট, সাজেস্টেড, সেড, টোল্ড যেটা খুশি লিখতে পারেন, এরপরে অবজেক্ট, আর আমরা জানি লেট দ্বারা বাক্য শুরু হলে দ্যাট বসে। ওকে, এরপরে প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট। এরপরে দেখেন এটা খুব ডেঞ্জারাস জায়গা, আপনি শুধু মাইট লিখতে পারবেন। তা আমরা বলছিলাম কি, লেটস অথবা লেট আস থাকলে, লেট আস থাকলে আমরা সেই জায়গাতে লিখছিলাম শুড। এবার লেট প্লাস অন্য কোনো অবজেক্ট থাকলে, অন্য অবজেক্ট মানে আস ছাড়া, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে মাইট বি অ্যালাউড টু, অথবা শুধু মাইট। তাহলে শুধু মাইট লেখা যায় অথবা মাইট বি অ্যালাউড টু লেখা যায়। ওকে, এখন বলতে পারেন ভাই আমাদেরকে তো শুধু মাইট দেখালেই পারতেন, ধরেন আমি আপনার মাইট দেখাইছি কিন্তু আপনার অপশনে একটা তো মাইট নাই, মাইট বি অ্যালাউড টু দেয়া, তখন কি করবেন? সো আপনাকে এই দুইটাই জানা দরকার। তাহলে আসেন আমরা একটু এটা ন্যারেশন চেঞ্জ করি। হি টোল্ড মি, সে আমারে বললো, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। তাহলে আমরা লিখতে পারি টোল্ডও লিখতে পারি, আবার আমরা চাইলে এখানে সাজেস্টেডও লিখতে পারি। এখানে যেহেতু অবজেক্ট আছে সেড লেখা যাবে না। হি সাজেস্টেড মি, হি টোল্ড মি, লেট থাকলে দ্যাট হয়, এই যে দ্যাট বসে। এইবার দেখেন আমার সাবজেক্ট লাগবে, তাহলে মি, হিয়ারে ধরে হয়ে গেল আই। অনেকে বলতে পারে স্যার এখানে মি ছিল কেন, এই যে লেট তো ভার্ব, ভার্বের পরে অবজেক্টিভ ছিল, কিন্তু আমি তো ভার্বের আগে লিখতেছি তাই এটা সাবজেক্টিভ হবে। এখন আমরা লিখবো মাইট, শুধু মাইট লিখতে পারেন, অথবা আপনি চাইলে মাইট বি অ্যালাউড টু লিখতে পারেন, টু ডু ইট। বাংলাটা খেয়াল করেন, সে আমাকে বললো আমাকে এটা করতে দাও, আর এখানে কি আসতেছে, সে আমাকে বললো বা সে আমাকে সাজেস্ট করলো যে আমাকে এটা করতে দেয়া হোক। ওকে, ওই আনয়ন না, না অনন, 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনন হবে স্যার। এই অনন হলে আপনি এরকম করে লিখছেন কেন? আপনার তো জরিমানা করা উচিত, দুইটা ছাগল কাইটা আমাদেরকে আপনি অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে এক কাজ করেন দেখি, এই 2 নাম্বারটা কইরা দেন আপনারা, আমি জানি আপনারা পারবেন 2 নাম্বারটা। স্যার মাইটটা বুঝলাম না, শাহরিয়ার সজীব ভাই বলতেছে মাইটটা বুঝলাম না। ভাই লেটাস থাকলে শুড লিখতে হয়, আর লেটের পরে আসার অন্য কিছু থাকলে মাইট লিখতে হয়। এটা একটু স্ট্রাকচারটা মুখস্থ করেন ভাই। হি নাকি সি হবে, এটা ছেলে মানুষ হলে হি হবে, মেয়ে মানুষ হলে সি হবে। আমি না আফিয়া স্বর্ণা জিজ্ঞেস করতেছে আমাদের জিকে স্যার কি এখানেই থাকে? না না, এখানে থাকবে কেন? আপনাদের জিকে স্যার আল্লাহর রহমতে একজন বড় বিশাল বড় অফিসার, তিনি বুয়েটে কর্মরত আছেন, এর বেশি কিছু বললাম না, বড় অফিসার হিসেবে আছেন। স্যার এখানে থাকে না। স্যার মাইটটা বুঝলাম না বাবা, এটা ফিক্সড। লেটাস থাকলে যেমন শুড হয়, মাইট থাকলে তেমনি, লেটস প্লাস অন্য কিছু থাকলে তেমনি মাইট হয়, এটা স্ট্রাকচার ফিক্সড।
আচ্ছা ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট অফ ইউ। হি টোল্ড রূপা, সে রূপারে বললো লেট হার, আমরা জানি থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না, জাস্ট এটা সাবজেক্ট বানাই দিলে হবে। তাহলে আমরা লিখবো হি সাজেস্টেড, টোল্ডও লিখতে পারেন, ব্যাপার না। রূপা, সে রূপারে সাজেস্ট করলো দ্যাট, যে থার্ড পারসন চেঞ্জ হবে না, জাস্ট হার, ভার্বের পরে ছিল বলে অবজেক্ট ছিল, আমরা আগে আনছি বলে সাবজেক্ট বানাবো। শি, শুধু মাইট লিখতে পারেন অথবা মাইট বি অ্যালাউড টু সলভ দ্য প্রবলেম, এটাও করতে পারেন। ওকে, আচ্ছা পারবো আমরা ইনশাল্লাহ। এইবার চলে আসেন প্র্যাকটিস সেকশন। বলেন এটা কি হবো? আই সেড ডু ইট, আই সেড ডু ইট, বলেন কোনটা হবে? আই সেড ডু ইট, এ বি সি ডি, হোয়াট শুড বি দ্য পারফেক্ট আনসার? পারফেক্ট অপশন কি হওয়া উচিত? এই যে দেখেন আই সেড, আমি বললাম ডু ইট করো, সেড আছে নেব না আমরা। শুড আসলো কোত্থেকে? দেখেন এটা তো আদেশ, আদেশ থাকলে অর্ডার হবে। লেট আসছে তো জীবনে হবে না। আই সেড টু ডু ইট, আই অর্ডার টু ডু ইট। হ্যাঁ, তাহলে এটা হবে আই অর্ডার টু ডু ইট। আমি বললাম এটা করো, তার মানে কি আমি এটা করতে আদেশ করলাম, ব্যাস। ঠিক আছে, এইবার আমরা অপারেটিভ সেন্টেন্সে চলে যাইতেছি। এবার আমরা অপারেটিভ সেন্টেন্সে চলে যাইতেছি। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো, আমার ভাইবেন না যে মালটা কি কয়। হ্যাঁ বাবা, আমি আপনারা বলি, এখন আমি যে বিষয়টা ব্যাখ্যা করব, আমার জানা মতে 20% বইয়েও এগুলো ব্যাখ্যা মনে হয় পার্সেন্টেজ বেশি বলে ফেলছি, করে নাই। কেন করে নাই? স্বয়ং আল্লাহ তাআলা বলতে পারবেন, আমার জানা নাই। দেখেন আমি কিন্তু বলি নাই তারা ভুল লিখছে, তারা উত্তর সব কারেক্ট লিখছে। হ্যাঁ, তারা উত্তর সব কারেক্ট লিখছে, কিন্তু এখন যে ব্যাখ্যাটা বলবো এই ব্যাখ্যাটা তারা জীবনও দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ তাআলা বলতে পারবেন। হয়তো তারা ধরে নিচ্ছে যে আমরা এই ব্যাখ্যা পারবো, কিন্তু এরকম তো ধরে নেওয়া যায় না, যায় কি? যায় না। ঠিক আছে, তাহলে দেখেন আমরা জানি অপারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, তাই না? যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ, আশীর্বাদ, প্রার্থনা, কামনা বা উইশ করা বোঝায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অপারেটিভ সেন্টেন্স বুঝতে পারি। এইখানে একটা দুর্দান্ত ঘটনা বলে দেয়া আছে, খেয়াল করেন কিন্তু। অপারেটিভ সেন্টেন্স চেনার উপায়, অপারেটিভ সেন্টেন্স তিনটা স্টাইলে শুরু হইতে পারে। আই রিপিট, হ্যাঁ আই রিপিট। এই যে রোকেয়া বলতেছে জানে না, জানে না কি বললো? তারা তো কারেক্ট আনসার তো লিখতেছে কারেক্ট, জানে না, না তারা জানে কিন্তু তারা লেখে না। আচ্ছা খেয়াল করেন কিন্তু তিনটা স্টাইল আছে। এক, অপারেটিভ সেন্টেন্সটা মে দিয়ে শুরু হইতে পারে, সাবজেক্ট V1 আদার্স, এরপর অবশ্যই ফুল স্টপ থাকবে। যেমন আপনি আবার বললেন না যে স্যার মে আই কাম ইন, হ্যাঁ আপনি বলতে পারেন ভাই মে আই কাম ইন তো মিলে গেছে, এই যে মে সাবজেক্ট ভার্ব আদার্স, তাহলে এটা কি অপারেটিভ সেন্টেন্স? নো, অপারেটিভ সেন্টেন্স না। অপারেটিভ সেন্টেন্স না, অপারেটিভ হওয়ার শর্ত কি? শেষে ফুল স্টপ থাকতে হবে। এখানে তো ফুল স্টপ নাই, এটা এমনিতেই প্রশ্ন। আচ্ছা তাহলে এটাতে একটা উদাহরণ দিতে পারেন, এই যে মে আল্লাহ হেল্প ইউ। দুই নাম্বার যে স্ট্রাকচারটা হইতে পারে লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। মাথায় রাখবেন প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট কই থাকে? সামনে থাকে, কিন্তু এটা হইতেছে পুরা কি বলা যায়, এটা উল্টা স্ট্রাকচার। খেয়াল করছেন? সাবজেক্ট ভার্ব লং, তার মানে খেয়াল করেন 1 2 3 হওয়ার কথা হয়েছে 3 2 1। যখন লং লিভ প্লাস সাবজেক্ট থাকবে তখন এই বাক্যগুলোকে মনে মনে, মনে মনে কিভাবে কনভার্ট করবেন? এই মনে মনে ধরে নেবেন, মনে মনে ধরবো। কিভাবে ধরবো? প্রথমে আমরা একটা মেয়ে ধরে নিব, তারপরে সাবজেক্ট প্লাস লিভ প্লাস লং ধর। যেমন এইখানে আছে দেখেন লং লিভ বাংলাদেশ, তাহলে লং হচ্ছে আমাদের এক্সটেনশন, লিভ হলো ভার্ব, বাংলাদেশ হলো সাবজেক্ট। আপনি আমি এটারে কনভার্ট করব মে দিয়ে, প্রথমে মে লিখা পুরোটারে উল্টাই দিবেন, মে বাংলাদেশ লিভ লং, উল্টে দেন, তাহলে আসতেছে মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে একটা মজার বিষয় বলি, আপনাদের জানা আছে কিনা জানি না। হ্যাঁ দেখেন
অপটেটিভ সেন্টেন্সে, আই রিপিট, অপটেটিভ সেন্টেন্সে ফুল স্টপ, এমন কি, এই যে লম্বা দাড়ি নিচে হালকা একটু মস, মানে সাইন অফ এক্সক্লেমেশনও বসে। যেমন আপনি আমাকে উইশ করতেছেন হ্যাপি বার্থডে, আপনি এই চিহ্ন দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় 3 নাম্বার, এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, হ্যাঁ, এটা মনে রাখেন আপনারা। আচ্ছা, তাহলে এটা কি ডিরেক্ট উইশিং থাকবে, অর্থাৎ মেও থাকবো না, লংও থাকবো না, আপনি যা উইশ করতে চান তাই উইশ করবেন। আপনি যদি বিদায় জানাইতে চান তাহলে বলবেন গুড বাই, যদি উইশ করতে চান শুভ সকাল, গুড মর্নিং, ওকে। আচ্ছা, এই 3টা বুঝছেন কিনা, না বুঝলে বলেন, প্রয়োজন আবার ব্যাখ্যা করব। এই কোন জায়গায় আমি আমি এই যে একজন বললো যে স্যার এটা চেঞ্জ হলো না কেন, কোন জায়গায় বাবা, কোন জায়গায় যেন যে বললেন যে স্যার চেঞ্জ করলো না কেন, কোন জায়গাটা একটু বলেন তো। ও মাই গড, এই সরি, আমি তো এটা ভুলে করছি, তাহলে এটা কি হবে, দ্যাট, হি হবে, হি হবে। থ্যাংক ইউ, আমি এটা খেয়াল করি নাই বাবা, এটা ভুলে হয়ে গেছে, হ্যাঁ, এটা ভুলে হয়ে গেছে, সরি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখছেন আমাদের পোলাপাইন তো হ্যাভি স্মার্ট। স্মার্টের বাংলা এখন থেকে যদি কেউ আমার জিগা স্মার্টের বাংলা কি, আমি বলবো স্মার্টের বাংলা হচ্ছে আমাদের এমপিবিএন ব্যাচে, জব ব্যাচে যারা আছিল সবাই স্মার্ট, স্মার্টের বাংলায় হইতেছেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, এই আপনারা পারছেন। তাহলে এবার আসেন, এই যে দেখেন তো, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড নাইট, এগুলো হচ্ছে উইশিং। তাহলে এবার একটু মাথা রেখেন, খেয়াল করেন, মে আর লং থাকলে স্ট্রাকচার হবে একরকম, ডিরেক্ট উইশ থাকলে স্ট্রাকচার হবে আরেক রকম। আচ্ছা স্যার, এটা বারবার জানতে চাইছিলাম। আচ্ছা রোকেয়া বেগম, আমি তাহলে খেয়াল করি নাই, সরি। হ্যাঁ, তাহলে খেয়াল করেন। আচ্ছা, এই জুমে এবং ফেসবুকে আপনারা এত বেশি মানুষ কমেন্ট করেন, তো কমেন্ট উপরের দিকে উঠতে শুরু করে আর কি, ঠিক আছে। এই যে জুমে আপনারা ক্লাসে আছেন প্রায় 60 জনের মতো, আর লাইভে ক্লাস করতেছেন আপনারা 140 জনের মতো, তো অলমোস্ট 200 জন ক্লাস করতেছেন। 200 জনের মধ্যে 50 জন কমেন্ট করলেও রোলিং করতে করতে অনেক উপরে চলে যায়, হ্যাঁ। এইবার আসেন তাহলে। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় বলি, দেখেন, আপনাদেরকে একটা বিষয় বলি, লং এবং মে দ্বারা যদি বাক্য হয়, মানে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেগুলো হয় সম্পূর্ণ সেন্টেন্স, সেগুলো হয় সম্পূর্ণ সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য হয়, হ্যাঁ। কিরে ওই কিরে বললে তো আবার মধু মধু কোন, আপনারা তো বিপদ। সম্পূর্ণ বাক্য, আর ডিরেক্ট উইশিং থাকলে সেটা হয় ফ্রেজ। মাথা রাখেন কিন্তু। স্যার লং দিয়ে একটা ভিজ দেন, এই লং দিয়ে না ভিজ দিলাম। এবার যেমন আপনি যদি বলেন লং লিভ ইওর মাদার, তাহলে দেখেন তো, লং লিভ ইওর মাদার, তোমার মা দীর্ঘজীবী হোক। এখানে ইওর মাদার হইলো সাবজেক্ট, লিভ হইলো ভার্ব, লং হচ্ছে এক্সটেনশন, অ্যাডভার্ব মানে এক্সটেনশন। তাহলে আমরা কি বলছিলাম, এই বাক্যগুলোকে উল্টা দিক থেকে চেঞ্জ করতে হয় মে দিয়ে। তাহলে আপনি চেঞ্জ করবেন কেমনে, মে ইওর মাদার লিভ লং, এই যে দেখেন, মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন চলে আসছে। এবার একটু গুরুত্ব সহকারে মাথায় রাখেন। হ্যাঁ, চেঞ্জ কেন করব? আচ্ছা, চেঞ্জ এই জন্যই করবেন, আমরা এটাকে সহজ করে নেব, সাবজেক্ট পেছনে না নিয়ে সহজ করে নেব, মনে মনে নেব আর কি, হ্যাঁ। আর লং লিভ তো এটা ফিক্সড, ঠিক আছে, লং লিভ ফিক্সড আর কি। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এই দুটো হচ্ছে পরিপূর্ণ বাক্য। আর আপনি যদি কাউকে বলেন গুড বাই, এটা তো বাক্য হলো না। গুড নাইট, এটা তো বাক্য হলো না। হ্যাপি বার্থডে, এটা তো বাক্য হলো না। এটা বাক্য কেমনে হবে? আই উইশ ইউ হ্যাপি বার্থডে, এটা হচ্ছে বাক্য, ঠিক আছে। আপনি বলেন টাটা, এটা তো বাক্য হলো না। পুরোপুরি বাক্য হইতে হয়। তাহলে খেয়াল করেন কিন্তু, এই দুটো হলো পরিপূর্ণ বাক্য। দেখেন, এই জিনিসগুলো ব্যাখ্যা করে না বইগুলোতে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি ইনশাল্লাহ। এই দুটো হলো পরিপূর্ণ বাক্য, আর এইটা হলো জাস্ট ফ্রেজ। এবার তাহলে মাথায় রেখেন, আমরা অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বগুলো দেখি। আল্লাহ এবং গড, এই দুটো শব্দের যে কোনো একটা থাকলে হবে প্রেইড। বিদায়, বিদায় থাকলে বা শুভরাত্রি থাকলে, শুভরাত্রি মানে গুড নাইট। দেখেন, ধরেন আমাদের রায়হান অপু বা জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা, হ্যাঁ, জাহাঙ্গীর আলম ভাই আমাকে বলবে নাকি, এই সুমন ভাই এদিকে আসেন, গুড নাইট, কেমন আছেন?
জীবনেও বলবে না, বলবে ভাই হ্যালো, গুড ইভিনিং, কেমন আছেন ভাই, বলার পরে শেষ প্রেস যখন আমি চলে যাবো বা আপনি চলে যাবো, বললে ঠিক আছে ভাই, গুড নাইট। গুড নাইট মানে কি ভাই, আপনার লগে কথা শেষ। এই কথা শেষ মানে কি, বিদায়। আর বিদায় হলে বেইড হবে, এটা বিড থেকে আসছে, বিড বেইড বেইড, বিড মানে বিদায় জানানো। এরপর দেখেন অন্যান্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বাকি রাখছিলাম, তো এটা আমি এখানে লেখা দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যদি অভিশাপ দেয়া বোঝায়, অভিশাপ, অভিশাপ থাকলে কার্সড হবে, কার্সড, অভিশাপ থাকলে কার্সড হবে। এইবার খেয়াল করেন, আমি আপনি করে বলছিলাম, হ্যাঁ আমি আপনাদের বলছিলাম যে মে বা লং থাকলে সেটা পরিপূর্ণ বাক্য হয়। একজন বলে ভাই, ভাই বললে কোনো সমস্যা নাই, ঠিক আছে, খালি মামা ডেকেন না। ওকে, ভাই বললেন সমস্যা নাই, ভাইয়া বলেন সমস্যা নাই, মামা ডেকেন না। আচ্ছা, স্যারও ডাকতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার চলে আসি বাবা, দেখেন মে এবং লং দ্বারা যদি বাক্য শুরু হয়, মে আর লং দিয়ে কি হয়, আবারও বলি, মে এবং লং দ্বারা পরিপূর্ণ বাক্য থাকে। তাই মে এবং লং থাকলে, দেখেন এটা কিন্তু খুব ট্রিকি জায়গা, বইগুলো এই কথা জীবনেও বলে না। সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলেও সেই অবজেক্ট বসে না। ভয়ঙ্কর তথ্য, খেয়াল করেন, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, তাহলে মে এবং লং দ্বারা যদি বাক্য শুরু হয়, এটা যেহেতু পরিপূর্ণ বাক্য, আপনি এক্ষেত্রে দ্যাট লিখতে পারবেন, কিন্তু অবজেক্ট থাকলেও লিখবেন না, না থাকলে তো লিখবেনই না। অন্যদিকে যদি ডিরেক্ট উইশিং থাকে, এই ডিরেক্ট উইশিং কোন জিনিস, যেমন গুড নাইট, ওকে, এগুলো হচ্ছে ফ্রেজ, এরা পরিপূর্ণ বাক্য নয়, বাক্য নয়, বরং এরা হচ্ছে ফ্রেজ, বরং এরা হলো ফ্রেজ। ফ্রেজকে দ্যাট দিয়ে যুক্ত করার দরকার নাই। সেক্ষেত্রে ইনভার্টেড কমা যখন উঠে যাবে তখন দ্যাট বসবে না, তবে এইবার আবার অবজেক্ট বসবে। এইটা কিন্তু ভালোভাবে বুঝা নিয়ে, নাহলে পর আবার আমারে বকা দিবেন। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম, মে এবং লং দ্বারা বাক্য শুরু হলে দ্যাট বসে ঠিকই, অবজেক্ট থাকলেও অবজেক্ট লেখা যায় না। অন্যদিকে যদি ডিরেক্ট উইশিং থাকে, এবার দ্যাট বসবে না ঠিকই, কিন্তু অবজেক্ট বসবে। ওকে, এইটা আমাকেও মাথায় থাকলে খাতায় রিপ্লাইটা খুব ভালো দিতে পারবো আমরা। আসেন, এই যে একটা বাক্য দেখতেছি আমরা, হুমায়রা সেড টু পলাশ, হুমায়রা পলাশকে বলল, মে আল্লাহ গিভ ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কয় নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, কারণ ভার্বের পরে আছে, হিউজ ওয়েলথ। আচ্ছা, ও আপনাদেরকে একটা মজার বিষয় বলি, এটার উচ্চারণ কি জানেন, এটার উচ্চারণ হচ্ছে হেলথি, এটার উচ্চারণ কি জানেন, এটার উচ্চারণ হচ্ছে ওয়েলথি। আচ্ছা, হেলথি ওয়েলথি, এই যে বাবা অনিকা, আমাদের কি জানি রুকাইয়া বিনতে না কি জানো, রুকাইয়া বিনতে বেলাল না কি জানো একজন ছাত্রী ছিলেন। হ্যাঁ, সেই স্পোকেনে বস কই, রুকাইয়া বিনতে জান্নাত না কি জানি, রুকাইয়া বিনতে বেলাল মনে হয়, ক্লাস ক্লাস করতেছে না, না হ্যাঁ আমরা হেলদি বলি আর কি। ঠিক আছে, আমাদের মধ্যে এখানে অনেকে রুকাইয়া বিনতে বেলাল, হ্যাঁ সে খুব চমৎকার চমৎকার ইংরেজি স্পিকিং করে, চমৎকার। আচ্ছা, তাহলে এখানে একটু চলে আসেন, যে এটা হচ্ছে ওয়েলথ, ওয়েলথের সাথে ওয়াই আছে, তার মানে ওয়েলথি, তাই না? হুমায়রা পলাশে বলল, মে আল্লাহ গিভ ইউ হিউজ প্রপার্টি, হিউজ ওয়েলথ, আল্লাহ তোমার অনেক সম্পত্তি দেখ। তাহলে খেয়াল করেন, এখানে পলাশ আছে ঠিকই, হ্যাঁ এই দেখছেন লিজা আক্তার পলাশ লিখছে, বাক্য শেষ, কাটা। তা আমরা কি বলছি বাবা, আমরা বলছি মে এবং লং থাকলে অবজেক্ট লেখা যাইব না, আর আল্লাহ বা গড থাকলে প্রেইড, বিদায় বা শুভরাত্রি থাকলে বেইড, অন্যান্য সকল ক্ষেত্রে উইশড। তাহলে এখানে আল্লাহ বা গড আছে, তাই তো? তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো, আমরা এখানে লিখবো হুমায়রা প্রেইড দ্যাট, এই দেখছেন আমি পলাশে বাদ দিয়ে দিছি, নাই। এইবার মে আল্লাহ, তাহলে মে আগে আনা যাবে না, কারণ আমরা অ্যাসার্টিভ বানাবো তো। হ্যাঁ, তাহলে এবার আমরা আগে আল্লাহ লিখবো, এবার মেটা পেছনে এসে হয়ে গেছে মাইট, আল্লাহ মাইট গিভ। এবার খেয়াল করেন, আমরা জানি কোন সেন্টেন্সে নাউন থাকলে পরের বার প্রোনাউন লেখা হয়। এই বাক্যে যেহেতু নাউন নাই, এই বাক্যে যেহেতু নাউন নাই, তার মানে আমারে এইখানে লিখতে হবে পলাশ, হিউজ
প্রপার্টি। বুঝছেন কিনা বলেন? এই তাহমিনা খন্দকার একটা চমৎকার বাক্য লিখছে, হ্যাঁ এইভাবে লিখতে পারেন, ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? এই যে তাহমিনা লিখছে, হুমায়রা হুমায়রা prayed for Polash that Allah might give him huge property. স্যার এখানে হিম লিখি তাহলে কি ভুল হবে? হ্যাঁ 100% ভুল হবে। এই যে প্রথমবার পলাশ থাকার কারণে আপনি হিম লিখছেন, কোনো সমস্যা নাই। আপনি প্রথমে প্রোনাউন লিখি, পরে তো আমরা নাউন লিখি না, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা। দেখেন হি টোল্ড মি, সে আমারে বলল, মে মে ইউর মাদার লিভ লং, তোমার আম্মু দীর্ঘজীবী হোক। এখানে আল্লাহ বা গড নাই, সো আমরা প্রেইড লিখবো না, আমরা এখানে উইশড লিখবো। তাহলে আমরা লিখবো হি উইশড, মি বলবেন না কিন্তু, হি উইশড দ্যাট, এ দেখেন মি চলে গেছে। ইউর মাদার, এই যে সেকেন্ড পারসন আমার ধরলো, তাহলে মেয়েরা ধরে এটা কি হলো? মাই মাদার মাইট লিভ লং। আপনারা এটা করে দেন, হি টোল্ড মি মে ইউ বি হ্যাপি, হি টোল্ড মি মে ইউ বি হ্যাপি, সে আমাকে বললো তুমি সুখী হও। হ্যাঁ এটা আপনারা করে দেন, দেখি কুইকলি করতে হবে। হ্যাঁ আচ্ছা, দেখেন হি টোল্ড মি, সে আমাকে বললো মে ইউ বি হ্যাপি। তাহলে দেখেন আল্লাহ বা গড নাই, সো এটা আমরা কি ধরে নেব? উইশড। হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। এই তো ডান। এবার আসেন, তাহলে দেখেন হেলেনা টোল্ড মনি, হেলেনা মনিরে বললো, এই যে মনে আছে তো, আমরা এটাকে মনে মনে কনভার্ট করবো, মে বাংলাদেশ লিভ লং। তাহলে আসতেছে দেখেন, হেলেনা উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। এবার দেখেন হেলেনা টোল্ড মনি গুড নাইট, এইবার দেখেন গুড নাইট চলে আসছে না? গুড নাইট আসছে মানে কি? এটা বিদায়, তাহলে আমাদেরকে লিখতে হবে হেলেনা বেইড মনি। এইবার দেখছেন আমি এখানে মনিরে বাদ দিছিলাম, এখানে মনি তার আনা লাগতেছে। এইবার যদি দ্যাট লেখেন তো বিপদে পড়বেন, কারণ দ্যাট দ্বারা দুইটা বাক্য যুক্ত, এটা তো বাক্য না, তাই আমরা লিখবো গুড নাইট। আর এখানে বাক্য ছিল তাই আমরা দ্যাট লিখছিলাম। কেমন? এই তো ম্যান, কাম অন। হ্যাপি বার্থডে, এটা খুব সহজ। হি উইশড মিম, দ্যাট লেখা যাবে না কারণ বাক্য না এটা। হ্যাপি বার্থডে। ওকে ডিয়ার। এইবার আসেন আমরা চলে যাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্সে। চেনার বেস্ট টেকনিক হচ্ছে এই যে সাইন আপ এক্সক্লামেশন থাকে, তাই তো বাবা? এগুলো আমরা খুব ভালোভাবে জানি। রিপোর্টিং ভার্বগুলো যদি সুখ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেইমড উইথ জয় লিখতে হয়। ইন্ডিয়ান বই পিসি দাসের যে বইটা, পিসি দাসের বইয়ে দেখবেন উনি বলছে ইনও লেখা যায়, পিসি দাস। পিসি দাসের বইয়ের ছবিটা মনে আপনাদেরকে আমি এর আগেও একবার দেখাইছিলাম, আমি ভুলে গেলাম নাকি, আপনাদের মনে আছে কিনা? আমার মনে হয় আপনাদেরকে একদিন দেখাইছিলাম পিসি দাস। পিসি দাস গ্রামার ইমেজ, মনে আছে? এই যে এই বইটার কথা বলছিলাম। এই যে দেখেন,
হ্যাঁ, এই যে টালি খাতার মতো লম্বা বই। হ্যাঁ, আমাদের এই কি রে, এই যে দেখাইছিলাম আমি, হ্যাঁ, এই লম্বা বইটা ওইটাতে উনি এই কাজ করছে আর কি। এই ওয়েলথ থাকলে প্রপার্টি হলো কেন? আমি তাহলে ভুলে লিখছি, ওয়েলথের প্রপার্টি বানাই দিছি, তাই না? দেশটারে তো কান্ট্রি বানাই দিলাম। ও, এই ওয়েলথ, তাহলে এটা ওয়েলথই হইব। ওই যে মুখে মানে বলছি ওয়েলথ, লিখছি প্রপার্টি, তাই না? ওয়েলথ। আজকে মনে হয় আমার আপন বউয়ের দিকে পড়া রয়েছে, বুঝছেন? আবার বলি না তাহলে এতদিন কি আরেকজনের দিকে, নো, জাস্ট মজা করে বলছি আর কি। আচ্ছা বাবা, তাহলে আসেন, দেখেন, দুঃখ বোঝালে এক্সক্লেইমড উইথ সরো বা গ্রিফ, এখানেও পিসি দাস বলতেছে আপনি চাইলে ইন লিখতে পারবেন। ঘৃণা বোঝালে এক্সক্লেইমড উইথ অ্যাবহরেন্স, হ্যাঁ, অথবা এক্সক্লেইমড উইথ হ্যাট্রেড, এখানে পিসি দাস বলতেছে ইন লিখতে পারবেন। বিস্ময় বোঝালে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ, চাইলে ইন লিখতে পারবেন। অন্যান্য আসলে বুঝতেছেন না উনি কি দুঃখ বুঝাইছে নাকি সুখ, ঘৃণা, আনন্দ, বিস্ময়, ঠিক আছে? স্যার আমার কাছে আছে অনেক আগের, রোকেয়া বেগম, আগেরটা থাকলেও সমস্যা নাই, এটা একই বই, হ্যাঁ। আচ্ছা, আর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, দেখেন, মারাত্মক গুরুত্বপূর্ণ, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, তবে কখনোই রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না, ঠিক আছে? রায়হান ভাইয়ের কাছেও আছে না? আচ্ছা আচ্ছা, আমার কাছেও আছে, রায়হান বাবু বলতেছে। আর কতক্ষণ ক্লাস হবে? আচ্ছা, আর মিনিমাম, আর কমপক্ষে 10 মিনিট তো ক্লাস মিনিমাম নিতেই হবে, হ্যাঁ, কমপক্ষে 10 মিনিট তো লাগবেই। আজকে কি ডিগ্রি ক্লাসও হবে না? সাদি আহমেদ, আজকে আর ডিগ্রি নিব না, ঠিক আছে? এর আগে স্যারের একটা ক্লাস ছিল, স্যারের ক্লাস শেষ করে 7:30 আমরা ক্লাস শুরু করলাম আর কি। আজকে তাহলে ডিগ্রি নিব না, ডিগ্রিটা আমরা আরেকটা ক্লাসের সাথে অ্যাড করাই দিব। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। এইবার দেখেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয় হাউ দিয়ে অথবা হোয়াট দিয়ে। তো হাউ থাকলে সাধারণত এরপরে অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব থাকে, যেমন হাউ ফুলিশ শি ইজ। তাহলে সাবজেক্ট ভার্বকে আমাদের আগে নিতে হবে, তাই না? আমরা অ্যাসার্টিভ যখন বানাবো তখন সাবজেক্ট ভার্ব, আর এই যে দেখেন হাউটাকে তুলে দিয়ে অ্যাডজেক্টিভের সামনে। বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে সামনে লিখতে হয় ভ্যারি, আর নাউন থাকলে লিখতে হয় গ্রেট। তাহলে দেখেন হাউ ফুলিশ শি ইজ, আপনি তো আর বলবেন না যে শি ইজ হাউ ফুলিশ, আপনাকে বলতে হবে শি ইজ ভ্যারি ফুলিশ। এই স্ট্রাকচারটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে অনেক সময় হোয়াট এ বা অ্যান দিয়ে বাক্যটা শুরু হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এরপর একটা নাউন, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্ব থাকে। যেমন হোয়াট আ ফুল। এখন বিপদটা হচ্ছে কোন জায়গায় জানেন? আমাদের অনেক ভাই বোন আছে, ওনারা বোঝে না যে ফুলিশ শব্দটা অ্যাডজেক্টিভ, ফুল শব্দটা নাউন। ফুলিশ মানে বোকা বা বোকাটে, আর ফুল মানে বোকা লোক, বোকা ছেলে, বোকা মেয়ে, বোকা মহিলা। হুম। আচ্ছা, এখন বলতেছে বইসে থাকতে থাকতে আচ্ছা ঠিক আছে, পরে দেখে নিন আপনারা, যাদের সমস্যা তারা পরে দেখে নিন বাবা, অসুবিধা নাই। দেখেন হোয়াট আ ফুল আই অ্যাম, তাহলে আই অ্যাম হোয়াট এ ফুল বলা যাবে না, আপনি বলবেন আই অ্যাম আ গ্রেটফুল। আসুন এবার আমরা ন্যারেশন চেঞ্জ করি। সারা সেড, সারা বলল এলাস, এই এলাস মানে হলো হায় হায়। হায় হায়। আনফিনিশড, আমি শেষ। তাহলে এই কথা মানুষ কোন সময় কয়, কখন বলে? দুঃখ পাইলে বলে। তাহলে আমরা এখানে কি লিখবো বাবা? আমরা লিখবো সারা এক্সক্লেইমড উইথ গ্রিফ, অথবা এক্সক্লেইমড উইথ সরো। সারা খুব দুঃখের সাথে বললো। দেখেন আমরা বলছিলাম এখানে আপনি সরো বা গ্রিফ দুটার যে কোনো একটা লিখতে পারবেন। দ্যাট আই, ফার্স্ট পারসন সারারে ধরছে, শি অ্যামেজার থাকলে ওয়াজ আর হয়, শি ওয়াজ ফিনিশড। সারা বললো হায় হায় আমি শেষ। আর আমরা কি বললাম? সারা সারা দুঃখের সাথে আবেগ প্রকাশ করলেন যে সে শেষ। হুম। আচ্ছা, 3 নাম্বারটা, 2 নাম্বারটা আমি করে দেই। মিম সেড টু মি, মিম আমাকে বললো হুররা আই হ্যাভ গট জিপিএ 5। তাহলে এখানে মি থাকলেও মিটার আমরা তুলে দেব। মিম এক্সক্লেইমড উইথ জয়, মিম আনন্দের সাথে বলল, সুখে মানুষ হুররা বলে। দ্যাট, এই দ্যাট লিখলে ভালো, না লিখলে কোনো ক্ষতি নাই। শি হ্যাড গট জিপিএ 5। এবার আছে লো। লো মানে জানেন? এই লোটা মূলত লুক থেকে আসছে।
হুম, এই লুকটা ছোট হয়ে গেছে লো। এই লো মানে হচ্ছে দেখ দেখ। দেখ দেখ দোস্ত, ওই যে দেখ আসছে। হ্যাঁ, আমরা সময় বললি না দেখ দেখ, এরকম। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? সাদিয়া সারা বলতেছে বাচ্চা নিয়ে পুরাই মাথা গেছে আমার। বাবা একটা কথা বলি, মাইন্ড করেন না। দেখেন শোনেন, আমার তো একটা ছোট বাবু আছে বুঝছেন, এখনো 4 মাস হয় নাই আর কি। এই বাচ্চাদের এই যে মনে করেন বাচ্চা আপনাকে ডিস্টার্ব করবে, বাচ্চা আপনারে কষ্ট দিবে। আপনার বাচ্চা হইতে পারে এরকম না, ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা হইতে পারে। হ্যাঁ, এগুলো আল্লাহর তরফ থেকে রহমত, জানেন? এগুলো আল্লাহর তরফ থেকে রহমত। এটা বলেন না, আল্লাহ অনেক সময় বেজার হয় সাদিয়া। ঠিক আছে, মাসুমা বেগম বলতেছে আমারও সেম। এগুলো বললেন না, এগুলো বললে আল্লাহ বেজার হবে। আপনি দেখেন মানে, মানে বেশি প্রাইভেট কথা বা পার্সোনাল কথা বলে ফেলতেছি, রাগ করেন না। জাস্ট একটা বিষয় বলি, আল্লাহ আমাদেরকে অনেক সময় রহমত দেয় বুঝছেন। আল্লাহ আমাদেরকে দেয় রহমত, আমরা মনে করি গজব। আল্লাহ আমাদেরকে দেয় রহমত, আমরা মনে করি আজাব। এটা খুব ডেঞ্জারাস বিষয়, বুঝতে পারছেন? এটা কোনোদিনও বলেন আল্লাহ আপনার একটা সুস্থ সন্তান দিছে, হয় তার একটু অসুস্থ লাগলে বেশি কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, রাগ করেন না কোনোদিনও। দেখেন আমার আবদুল্লাহর বয়স আর কি, আমার ছেলের বয়স। আল্লাহ আমার ছেলে দিছে এই নভেম্বরের 10 তারিখে, তার 10 বছর হবে ইনশাল্লাহ। মেয়ে হলো 25-এ, তাহলে 2015-তে ছেলে, 25-এ মেয়ে। আমরা তো আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ তো আমার 10 বছর বাচ্চা কাচ্চা দেয় নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, রাগ করেন না আবার, বাকিরা রাগ করেন না, বাচ্চা কাচ্চা নাই। আল্লাহ হচ্ছে মানে এই বাচ্চা হচ্ছে আল্লাহর তরফ থেকে চরম রহমত, বিশ্বাস করবেন। আপনি ফার্টিলিটি সেন্টারগুলোতে যান, ফার্টিলিটি সেন্টারগুলোতে আপনি যদি যান, তাহলে আপনি কি দেখবেন জানেন? দেখবেন কোটি কোটি টাকার মালিক তার সব সম্পত্তি দিয়ে দেবে একটা বাচ্চার জন্য। আল্লাহ বাচ্চা সবার দেয় না। আল্লাহ আপনারে বাচ্চা দিছে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া জানান। আল্লাহর কাছে শুকরিয়া জানান। এই বাচ্চা আপনার হয়তো বিসিএস হচ্ছে না, আল্লাহ আপনার বিসিএস এতে বড় কিছু দিবে ইনশাআল্লাহ। আপনার হয়তো বিসিএস না দিয়ে আল্লাহ আপনার ছেলেরে, আপনার মেয়েরে ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ডের টিচার বানায় দিতে পারে। আল্লাহ আপনার একটা জান্নাতে ভালো জায়গা দিতে পারে, বুঝছেন? আল্লাহ আপনার বড় ধরনের বিপদ কাটা নিতে পারে। ধরেন আমি বিসিএস ক্যাডার, নেগেটিভলি নিয়েন না। ধরেন আমি একজন বিসিএস ক্যাডার, আমার একটা লিঙ্ক ভাইরাল হলো, এই বিসিএস ক্যাডার হয়ে আমার লাভ আছে। হ্যাঁ, নেগেটিভলি নিয়ে না, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট পজিটিভ কথা বলতেছি। আপনি অনেক বড় সম্মানিত মানুষ, আপনার এমন একটা ঘটনা প্রকাশিত হয়ে গেছে, মান সম্মান নাই, আপনি মুখ দেখাইতে পারেন না। হ্যাঁ, আমরা অনেক সময় বুঝি না বুঝছেন, আমরা আজাবরে রহমত মনে করি, রহমতরে আজাব মনে করি। রাগ করেন না, মনে হয় রাগ করছেন আমার উপরে। হ্যাঁ, আল্লাহ তাআলা দুইটা তিনটা বাচ্চা দিয়েছে, এটা তো রহমত রে বাবা। হ্যাঁ, বাচ্চা একটু জ্বালাইবে, বাচ্চা না জ্বালাইলে কি জ্বালাইবে? এখন আমরা গিয়ে আপনারা জ্বালাবো? হ্যাঁ, আপনার বড় ভাই জ্বালাবে। এই বাচ্চা কয়েকদিন পরে বুঝলে আপনার কাছেও আসবে না। এই যে আমার ছেলে এখন আমার বুকে এত ঘষাঘষি করে না। হ্যাঁ, রাগ করেন না, পার্সোনাল বেশি কথা বলে ফেলেছি বাবা। আল্লাহ আমাদেরকে অনেক কিছু রহমত দেয়, আমরা বুঝি না, আমরা এটা গজব মনে করি আর কি। আচ্ছা সরি বাবা। এবার আসেন, এই যে দেখেন ইফতিজার সেট। ইফতিজার মানে তো বুঝতেই পারছেন, বেটা খাটাস। লুক, লুক মানে কি? দেখ দেখ, শোন শোন, ওই যে দেখ। ঠিক আছে, দ্য লেডি ইজ কামিং, মহিলা আসতেছে। ইফতিজার হলে তো মহিলা দেখলে খুশি হয়, বুঝতেই পারতেছেন। আমরা জানি খাম থাকলে গৌ লেখা যায়, তাই না? গৌ লেখাও যায়, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, অনেক সময় এটা আমিও বুঝছি বাবা, অনেক সময় বুঝি না। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দেখেন দ্য ইফ টিজার, দ্য ইফ টিচার সেড। তাহলে দেখেন, ধরেন আপনি লো মানেই জানেন না। লো মানে হচ্ছে দেখ দেখ। এখন কিছু না জানলে কি দিবেন? এক্সক্লেম দিবেন শুধু। এই যে ঝামেলা শেষ। এক্সক্লেম মানে আবেগ প্রকাশ করা। সে আপনি সুখে আবেগ প্রকাশ করেন, দুঃখে করেন, আর যেভাবেই করেন আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে একটু খেয়াল করেন, দ্য ইফ টিচার এক্সক্লেইমড। ইফ টিচার অবশ্য খুশি হয়, এই যে অনেকে বলছে হ্যাঁ ইফ টিচার খুশি হয়। ঠিক আছে, দ্য ইফ টিচার এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ। ওই যে আমার আম্মাজান বলছে যে মানে উনি নাকি খুশি হয়েছে, তাহলে দেন এই যে জয় দিতে পারেন। আবার জয় বাংলা বললেন না, ঠিক আছে, জয় আর কি। সারপ্রাইজ জয় যেটা ভালো লাগে দেন। দ্যাট দ্য লেডি ওয়াজ। এ দেখেন, আপনি এই জায়গাটাতে খাম থাকলে খাম মানে কামিং অথবা গোয়িং, যে কোনো একটা লিখতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, ওয়ান্ডার কেন নয়, আবার নয় কেন নয় মানে ওর বাপ হবে, মায় চায় চায় দেখবো, এই যে ওয়ান্ডার লেখেন। হ্যাঁ, খালি ওয়ান্ডারফুল লিখেন না, তাইলেই হবে লিজা। ঠিক আছে, এইভাবেই খুব ইজিলি ন্যারেশন চেঞ্জ করা যায়। এবার আপনাদের পালা, এইটা এবং এটা করে দেন। 4 আর 5 আপনারা করে দেন। 4 আর 5 আপনারা করে দেন। বিথি, আপনার জন্য দোয়া থাকলো, আল্লাহ রহম করুক। হাজিজুল ইসলাম রেজা কি বলছে দেখছেন? আপনাদের তো বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, এদিকে আমাদের অনেকের বউ স্বামী নাই, কারণ চাকরি নাই। মজা পাইছি ভাই।
বুঝছেন, আমি যখন আগে আমি তো ফার্স্ট ইয়ারের শেষের দিকে বা সেকেন্ড ইয়ারের শুরুর দিকে, বুঝছেন, সেকেন্ড ইয়ারে উঠে আমি বিয়ে করে ফেলছি। তো মজার ব্যাপার, আপনারা লিখতে থাকেন এর মধ্যে আমি বলি আর কি। তো বিভিন্ন কোচিং সেন্টারে আমি ওই যখন বা কোনো জায়গায় যখন পড়াতে যেতাম, তো আমারে জিজ্ঞেস করতো যে জীবিত নাকি বিবাহ, মানে বিয়ে করছেন কিনা। আমি বললাম হ্যাঁ বিয়ে করছি। তো আমারে মানুষ অনেক সময় জিজ্ঞেস করতো, ভাই সেকেন্ড ইয়ার আপনি বিয়ে করছেন, কাহিনী কি, কেন বিয়ে করছেন? আমি বলতাম ভাই রাতে একলা একা ঘুমাইতে ডর লাগে, তো ভাবলাম পাশে কেউ একজন থাকলে একটু সাহস বাড়ে আর কি, এই জন্য সেকেন্ড ইয়ার উইটাই বিয়ে করে ফেলছি। তা আপনি সাহস নেন নাই কে? চলে আসেন, বিয়ের পরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। এবার দেখেন হাউ সুইট ইউ আর, এই যে সেকেন্ড পার্সন অবজেক্টে ধরছে, তাহলে আমরা লিখবো মিনা exclaimed with wonder। মিনা ওয়ান্ডারের সাথে মানে বিস্ময়ের সাথে বললেন যে যে এবার দেখেন দ্যাট বসবে কিন্তু অবজেক্ট বসবে না, আমরা জানি। ইউ সেকেন্ড পার্সন, এইবার হিমেলটা ধরছে, এইবার হিমেলটা ধরবে। হিমেল ওয়াজ, এই যে হাউ সুইট, অ্যাডজেক্টিভ আছে না, অ্যাডজেক্টিভ থাকলে ভ্যারি বসে, ভ্যারি সুইট। আর এই দেখেন হোয়াট আ ফুল, আমরা বলছিলাম ফুল হচ্ছে নাউন, নাউন থাকলে আ গ্রেট। শাকিল সেড, শাকিল বললো হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কি বোকা। এটা সে বিস্ময়ের সাথেও বলতে পারে, আবার ধরেন ঠইকে আসছে তখন সে দুঃখের সাথেও বলতে পারে। তাহলে আমরা কি লিখবো? শাকিল exclaimed that, শুধু এক্সক্লেম দিলাম, আপনি সরো গ্রিপ ওয়ান্ডার যাই দেন। হি ওয়াজ গ্রেটফুল। আচ্ছা, এই তো ডান, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন একই ন্যারেশন 10টা ওয়েতেও মানুষ করতে পারে। একই ন্যারেশন 10টা ওয়েতে মানুষ করতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন হি টোল্ড মি, সে আমাকে বলল, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। দেখেন এটাকে আমরা কয়েকটা উপায়ে ন্যারেশন চেঞ্জ করতে পারি। আমি নর্মালি লিখতে পারি হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। অর আমি এভাবে বলতে পারি হি ওয়ান্টেড টু নো মাই নেম। অর আমি এভাবে লিখতে পারি হি আস্কড মাই নেম। আপনাদের কাছে কি মনে হয়, দেখেন তো এই তিনটার মধ্যে কোনটা বেশি স্মার্ট? দেখেন তো এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে স্মার্ট, কোনটা বেশি স্মার্ট? দেখেন বলেন 1 2 3, উইচ ওয়ান শুড বি দ্য স্মার্টেস্ট অপশন? সাদিয়া বলতেছে 2 নাম্বার, সাদিয়া আহমেদ 2 নাম্বার, সাদিয়া সারা 3 নাম্বার, মিথিলা তাসনিম এই তো চালাক, তাহমিনা, শফিক ভাই, আকাশ ভাই, অনিকা, আকাশ, লিজা আক্তার 4, এই লিজা 4 কোনে পেলেন আপনি? হোসেন ভাই 3। জি, মাথায় রাখবেন যখন অল্প কথায় পুরো কাজ হয়ে যায় তখন সেটাই বেস্ট। এই যে দিস ইজ দ্য বেস্ট অপশন। তাহলে দেখেন আমরা যদি অপশনগুলোকে এইভাবে কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে বেস্ট অপশন, এইটা হলো বেটার অপশন, এটা হলো গুড অপশন। এবার আপনি একবার চিন্তা করেন, হ্যাঁ চিন্তা করে দেখেন, সে আমাকে বললো তোমার নাম কি, সে আমাকে প্রশ্ন করলো যে আমার নাম কি ছিল। জীবনে আপনি এইভাবে কথা কইছেন? আপনি কি কোনোদিন বাসায় গিয়ে বলছেন যে আপনার আম্মু আপনার জিজ্ঞেস করলো এই প্রথম দিন যে ভার্সিটিতে গেলি তোরে কি জিজ্ঞেস করলো স্যার, আপনি কি বলবেন স্যার আমাকে জিজ্ঞেস করলো যে আমার নাম কি ছিল? জীবনেও কইবেন না, এটা আসে না তো, এগুলো একদম ভোগাস। ঠিক আছে, জীবনেও কেউ বলে না। বরং আপনি বলতে পারেন যে স্যার আমার নাম জানতে চাইলো, অথবা স্যার আমার নাম জিজ্ঞাসা করলো। এই জিজ্ঞাসা করলো বা জানতে চাইলো এটাও সেম। দুর্ভাগ্যের বিষয়টা কোন জায়গায় জানেন? হ্যাঁ, এই ফর্মালিটি কিন্তু কাজ হবে না। দেখেন এটা ভুল, ভুল বলা যাবে না, মানে এটা অপ্রচলিত। ঠিক আছে, অথচ দেখেন এই তিনটা আসলে মানে বুড়ো মানুষের মতো মানুষ এটারই খুব রাইট। চিন্তা করেন কই আসি। অথচ এরকম অপশন দিলে তিনটাই কারেক্ট অপশন ধরা উচিত, অথবা নিচে লিখে দেওয়া উচিত বোথ এ বি অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, তার মানে একই ন্যারেশন
একই ন্যারেশন এক একজন এক একভাবে করতে পারে, আপনার এটা ভুল হওয়ার তেমন কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ন্যারেশনের ব্যাপার স্যাপার। এখন একটা বিষয় বলি, দেখেন ন্যারেশনে ভোকেটিভ কেসের বিষয় আছে, আরো আদার্স অনেক কিছু আছে। আমি আমার একটা ছোট্ট প্লে লিস্ট আছে, আপনাদের সাথে শেয়ার করে দিব না, সময় সুযোগ থাকলে দেখে নিন। ঠিক আছে, আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সম্পর্কে ধারণা নাই, আপনারা একটু ওই আমার ইউটিউবটাতে একটা ঢু মেরে আসতে পারেন, আনলক ইংলিশ উইথ সুমন। হ্যাঁ, এই চ্যানেলে গেলে আপনি ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন নিয়ে আরো ডিটেইল দেয়া আছে, খুঁজে পাবেন আর কি। আর আমি আপনাদের সাথে, হ্যাঁ আমি তাহলে এখন তো ওটা নিয়ে কথা হবে। হ্যাঁ, আরো আগে, ধন্যবাদ অনিকা। আচ্ছা, আহ, তো ঘটনা হচ্ছে কি, এর বাইরেও আরো অনেক কিছু থাকে। ঠিক আছে, অনেক কিছু থাকে বাবা, আপনার একটু স্টাডি করতে হবে, এবং দেখবেন আপনি স্টাডি করলে আমার চেয়ে আরো আরো আপনিও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নিয়ম বের করতে পারবেন, আপনি কিছু বিষয় মাথায় চলে আসবে। এখন সমস্যা হচ্ছে কি, আমি যতটুকু পড়ালাম এইটাই যেন আপনার মানে বিচরণ ক্ষেত্র না হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থাকেন। আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ, ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো। আর ডিগ্রি চেঞ্জিংটা তাহলে আমরা আজকে আর অ্যাড করলাম না, নেক্সট ক্লাসের সাথে ইনশাআল্লাহ অ্যাড হয়ে যাবে। টাটা।